এটা কি করছেন? আরে ছাড়ুন আমার ওড়না। কি আর করছি, মুখ মুছছি। আরে ওড়না, এটা কোন ধরনের বেয়াদবি? রেস্টুরেন্টের টিস্যু কিংবা তোয়ালে বা গামছা কোনো কিছুই নেই আপনার জন্য। আর আপনি আমার পরিচিত, পরিচিত হলেও তো মানুষ এমন কাজ করে না। এটা কি করলেন আপনি? আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিলেন। আমার সব প্ল্যান নষ্ট হলো। এই এত চেঁচাও কেন তোমরা মেয়েরা? আমি ভুলবশত মুখ মুছে ফেলেছি। এই নাও, এই টাকাটা রাখো। এটা দিয়ে নতুন জামা কিনে নিও। আকাশ রেস্টুরেন্টে এসে খাচ্ছিল। খাওয়া শেষে তার মুখ মোছা জরুরি ছিল। টিস্যু দিয়ে ওর মুখ মুছতে ইচ্ছে হয় না। মনে হয় যে এতে ময়লা থেকে যায়। সে তোয়ালেতে অভ্যস্ত। ভেতর থেকে একজন ওয়েটারকে তোয়ালে দিতে বলেছিল। লোকটা আসেও তোয়ালে নিয়ে সে তোয়ালেটা এগিয়ে দেয়। আকাশ পানি খেতে খেতে খেয়াল না করে তোয়ালে ভেবে পাশে দাঁড়ানো নিতুর ওড়নাটা টেনে নিয়ে মুখ মুছতে থাকে। নিতু নতুন জামা পরা ছিল। নিতু মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই একটা দামি পোশাক তার কাছে অনেক কিছু, তাই সে রেগে যায়। যদিও আকাশ সরি বলেছিল বারবার। রেস্টুরেন্টে বসা বাকি কাস্টমাররা নিতুর নষ্ট ড্রেস দেখে হাসছিল। আর আকাশ সরি বলা সত্ত্বেও নিতু যখন মানছিল না, আকাশ তখন নিতুর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে ড্রেস কিনে নিতে বলে। নিতুর মেজাজ গরম হয়ে যায়। সে ঠাস করে একটা চড় মারে আকাশকে। মানে আপনি কি মনে করেন? মানে আপনার কি মনে হয় অনেক বেশি টাকা হয়ে গেছে, তাই না? বেয়াদবি করবেন, তারপর টাকা নয়তো একটা সরি বলে মাফ চাইবেন, ব্যাস সব শেষ? আপনারা কি ভাবেন নিজেদের? নিন, আপনার টাকা আপনি রাখুন। এটা দিয়ে আগে ম্যানার কিনে নিন। আফসোস, ম্যানার তো বিক্রি হয় না। এবার আকাশ রেগে যায়, কারণ সে মেয়েটার কাছে ক্ষমা চাচ্ছিল, তাও সে থামছেই না। আকাশ তখন রেগে গিয়ে ম্যানেজারকে ডাকে। ম্যানেজার, ম্যানেজার। ম্যানেজার দৌড়ে আসে। আকাশ হলো ভুইয়া কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, রবিন ভুইয়ার একমাত্র ছেলে। বিশাল বড়লোক তারা, এক নামে সকলে চেনে। আকাশ ভুইয়াকে দেখে ম্যানেজার যেন গলে পড়ে যাবে। মাথা নুয়ে বিনীত হয়ে বলল, বলুন স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, এই মেয়েটাকে এই মুহূর্তে এই রেস্টুরেন্ট থেকে বের করে দেন। আমি ওর মুখ দেখতে চাই না। কি হয়েছে স্যার? কোনো কিছু করেছে মেয়েটা? বেয়াদবি করেছে আমার সাথে। আর আপনি এত প্রশ্ন করেন কেন? নাকি আপনার মালিককে? ম্যানেজার ভয় পেয়ে যায়। সে নিতুকে জোর করে নিয়ে যেতে থাকে আর আকাশকে বলে, স্যার সমস্যা নেই, ওনাকে এখনই বের করে দিচ্ছি। এই মেয়ে বেরো। আরে উনি এমন কে যে আপনি ওনার কথায় আমাকে বের করে দিচ্ছেন? এই রেস্টুরেন্ট কি ওনার না ওনার বাবার? ম্যাডাম, করুণা, কিন্তু তারা চাইলে এমন 10টা রেস্টুরেন্ট এখনই কিনতে ফেলতে পারে, আর সাথে আমার চাকরিটাও খেয়ে ফেলতে পারে। দয়া করে আপনি বেরোন, আমার চাকরিটা খাবেন না প্লিজ। বউ বাচ্চা আছে আমার। আকাশ দূরে দাঁড়িয়ে হাসছিল। নিতু এতক্ষণ ম্যানেজারের সাথে ধস্তাধস্তি করছিল। এতক্ষণে বুঝতে পারলো আসল কারণটা কি, কেন এই ব্যাটার এত ভাব। মিতু ম্যানেজারের হাত ছাড়ি দিয়ে দৌড়ে লোকটার কাছে গেল আর হাত জোর করে পড়ল। প্লিজ আমার স্বপ্নটা শেষ করে দিবেন না, এই সন্ধেটা নষ্ট করবেন না। আর কিছু বলার আগেই নিতু অজ্ঞান হয়ে আকাশের কোলে ঢলে পড়ে। আকাশ অবাক হয়ে যায়। সে তো মেয়েটাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তার জন্য যে মেয়েটা অসুস্থ হয়ে যাবে তা তো বোঝেনি। আকাশ আর দেরি করে না, দ্রুত মেয়েটাকে কোলে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেয়েটাকে কেউ ভর্তি নেয় না, কারণ মেয়েটার কোনো পরিচয় কেউ জানে না। আকাশ তখন দ্রুত ওর গলার চেনটা খুলে নিতুর গলায় পরিয়ে দেয়, যেটা আকাশের ছবি ছিল। একজন নার্স এসে জিজ্ঞাসা করে, আপনি রোগীর কি হন শুনুন? ওনার তো পরিচিত কাউকে পাচ্ছি না, চিকিৎসা তো শুরু করতে পারছি না পারমিশন ছাড়া। ইয়ে ম্যাডাম, উনি আমার ওয়াইফ। শরীর খারাপ, তাই মাথা ঘুরে পড়ে গেছে। নার্স ওকে আর চোখে দেখে। শিওর তো? আবার কোনো বাজি কেস টেস নেই তো? কেঁচো খুঁড়তে গিয়ে পরে আবার সাপ বেরোবে না তো? আরে ধুর, কি যে বলেন। ওর গলার চেইন দেখেন তবেই বোঝেন। আপনাদের জন্য দেখা যায় গলায় বিয়ের সার্টিফিকেট ঝুলাই চলতে হবে। আপনাদের মতো এমন অনেক দেখেছি, বফ গফ অকাজ করে সেইখানে অ্যাডমিট হয়ে স্বামী স্ত্রীর পরিচয় দেয় তো। আরে ধুর, আপনি নার্স না সিআইডি। ওর গলার চেইন চেক করুন, তাহলেই জানবেন। আর আপনি অযথা হ্যারেস করলে
আমি কিন্তু কমপ্লেন করব কর্তৃপক্ষকে। আচ্ছা দেখছি, রাখবেন না। নার্স উপর হয়ে নিতুর গলার লকেট চেক করে। আসলেই তো এই লোকেরই তো ছবি দেওয়া লকেটে। তার মানে লোকটার কথা ঠিক, ওনারা স্বামী স্ত্রী। কিন্তু কেমন জানি খটকা লাগছে। যাই হোক, রোগীর দেরি হয়ে যাচ্ছে তাই সে চিকিৎসা করতে শুরু করে। প্রায় 20 মিনিট পরে নিতুর হুঁশ ফিরে। নিতু নিজেকে হাসপাতালে দেখে চমকে যায়। নার্স তখন হাসি মুখে এগিয়ে আসে। কেমন লাগছে এখন আপনার? ভালো, কিন্তু আমি এখানে কিভাবে? আপনার হাজবেন্ড নিয়ে এসেছে। উনি অনেক ভালো মানুষ, আপনার খুব কেয়ার করে। আর আমার স্বামীটাও যা বদমাস। যাই হোক, আপনার কিছু লাগলে বলবেন। আপনার শরীরটা খারাপ, কিছু টেস্ট আছে, করতে হবে। আপনাকে 1-2 দিন থাকতে হবে। নিতু বুঝতে পারে সে যখন অজ্ঞান হয়ে যায় তখন ওই লোকটা ওকে এখানে নিয়ে আসে। কিন্তু ও তো সুস্থই, এত টেস্ট করাবে কেন? আর ওর কাছে টাকাও নাই, কি করে করবে? আর 2 দিন থাকতে হবে মানে? 2 দিন এখানে কি করে থাকবে? নিতু চিন্তিত হয়ে বলে। কিন্তু টেস্ট করার এত টাকা? এমন সময় রুমে আকাশ প্রবেশ করে। নিতুর কথা মুখ থেকে ছোবল মেরে নিয়ে নিজেই বলে, আরে ডার্লিং, আমি আছি না? আমি থাকতে তোমার এসব চিন্তা করতে হয়, বোকা মেয়ে। নিতু অবাক হয়। নার্স হেসে চলে যায়। আকাশ ভেতরে ঢুকলে নিতু জিজ্ঞেস করে, এসবের মানে কি? আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো। আর আপনি তো জিজ্ঞেসই করবেন না। আপনি আমার স্বপ্ন নষ্ট করে দিছেন। আপনি জানেন আজকের দিনটা কতটা স্পেশাল ছিল আমার জন্য? সন্ধ্যা রাতে আমার হবু আসতো, তার সাথে আজকে ডিনার ডেট ছিল। আপনি সব শেষ করে দিছেন। আকাশ কিছু বলতে যায় কিন্তু নিতু চেঁচামেচি করে নার্স তখন দৌড়ে আসে। কি হলো, কোনো প্রবলেম ম্যাম? স্যার, আপনার ওয়াইফ ঠিক আছেন? আকাশ রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বাইরে চলে আসে নার্সকে ঠেলতে ঠেলতে। ওদিকে নিতু দরজা ধাক্কা দিচ্ছে, আকাশ খুলে না। নিতু গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওকে কিছু টেস্ট করানো হয়। টেস্ট হয়ে গেলে আকাশ এসে জিজ্ঞেস করে, ম্যাডাম, আমার ওয়াইফ কেমন আছে? কি অবস্থা? আপনার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত এবং সেটা অনেক দিন ধরে। আপনারা কেউ ধরতে পারেননি। উনি এখন লাস্ট স্টেজে আছেন। আর এখন যখন আনলেন তখন তার হাতে সময় নেই। বড় জোর 2 মাস আছে তার হাতে। এই কথা বলে নার্স চলে যায়। আকাশ খুব বড় একটা ধাক্কা খায়। এই জন্য মেয়েটা এতটা অসুস্থ। ইস, সে কত বড় অন্যায় করেছে। এই মেয়েটা জীবন থেকে একটা সুন্দর সন্ধ্যা, একটা বিয়ে, তার স্বপ্ন সব কেড়ে নিয়েছে। আকাশ উঠে পড়ে। রুমে ঢুকে নিতুকে দেখে। নিতু খোলা জানালা দিয়ে তাকিয়ে কিছু ভাবছে। আকাশ ভেতরে গিয়ে মায়া ভরা চোখে নিতুকে দেখে। ইস, কি সুন্দর ডাগর ডাগর নীল চোখ, মিষ্টি ঠোঁট, লম্বা চুল আর টসটসে গাল। এত সুন্দর একটা মেয়ে মারা যাবে মানে তাদের সাথে আর কিছুদিন মাত্র আছে। এসব যেন আকাশ মেনে নিতে পারছে না। তাই আর সে না পেরে নিতুকে বলে। আচ্ছা, তোমার কি সবচেয়ে বেশি প্রিয়? নিতু অবাক হয়। রুমে ঢুকে কেউ এমন প্রশ্ন করে, লোকটার মাথায় সমস্যা। নিতু বিরক্ত হয়। আপনার জানতে হবে না। আরে বলেন না। আচ্ছা, আপনি এখনো রাগ করে আছেন আমার উপর? এবার নিতুর ধৈর্যর বাঁধ ভেঙে যায়। তার সারাটা দিন এই লোকটা মাটি করেছে, এখনো সে ঢং দেখায়। নিতু চেঁচিয়ে ওঠে। নার্স তখন দৌড়ে আসে। এই, আপনি কেন এত কথা বলেন? আপনি বের হন চোখের সামনে থেকে। চেঁচাবেন না ম্যাডাম, আপনার শরীর ভালো না। আর আপনার হাজবেন্ড কিন্তু আপনাকে খুব ভালোবাসে। সে আপনার খুব কেয়ার করে। এমন হাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। নিতু অবাক হয়। হাজবেন্ড? কি বলেন এইসব? আকাশ চিন্তিত হয়ে যায়। এই রে, ধরা পড়লো শেষে। এই মেয়ে যদি এখন বলে দেয় সব। আকাশ কোনো কিছু না ভেবে হঠাৎ করে নিতুকে একটু শুয়ে নার্সের সামনে কিস করে দিয়ে জড়িয়ে ধরে বলে, ওহো বেবি, তুমি এত টেনসড কেন বলো তো? আমি আছি তো। বেশি চেঁচামেচি শরীরের জন্য ভালো না, ঘুমাও একটু। মানে কি এসবের? আকাশ নার্সকে দেখিয়ে নিতুর কানের কাছে এসে চুপি চুপি বলে, এরা আপনাকে অ্যাডমিট করাচ্ছিল না কেস খেয়ে যাব, তাই আমি বলেছি আমি আপনার হাজব্যান্ড, তাই ওরা অ্যাডমিট করাইছে। এখন যদি আপনি বলে দেন তবে শেষ। নিতু বুঝতে পারে, তবু তার রাগ হয়। আপনি এখনো এখানে কেন? এবার যান, আপনার কাজ শেষ হলে। নার্স চলে যায়। আকাশ একটু চুপ করে থেকে বলে, আসলে আমি সরি। আমি সেদিন আপনার সাথে এমন না করলে আপনার আজ
হাসপাতালে অ্যাডমিট হতে হতো না। এখন সরি বলছেন আপনি? আপনি জানেন না আপনি আমার কত বড় ক্ষতি করেছেন। যাই হোক, আমি বলতেও চাই না। আপনি প্লিজ যান এবার। না, আপনি সুস্থ না হলে তো আমি যাব না। অসুস্থ আমার জন্য হয়েছেন, আমি সুস্থ করব। নিন এইটা খান। আকাশ ওকে খাইয়ে দেয়। মিতু বিরক্ত হয়, তবু ওর ভালো লাগে। লোকটা ততটাও খারাপ নয়। আকাশ খেতে খেতে জিজ্ঞেস করে, আচ্ছা, সেদিন আপনি কি বলছিলেন? আপনার স্বপ্ন সুন্দর সন্ধ্যা কি মিন করেছিলেন? মিতু মাথা নিচু করে মন খারাপ করে বলে, ওসব থাক, ওসব বলতে ভালো লাগছে না। যা হবার তা হয়ে গেছে। আরে বলুন না, আমার জন্য এত কিছু হলো, আমারও তো জানতে ইচ্ছে হয়। বলুন, আমি আপনার বন্ধুর মতো। এতক্ষণ নিশ্চয়ই এতটুকু ভরসার জায়গা তৈরি করতে পেরেছি। আসলে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি অনেক কষ্টে বড় হয়েছি। আমি আমার বাবা ছোটবেলায় মা আর আমাদের ছেড়ে বিয়ে করে ফেলেন। মাও আরেকজনকে বিয়ে করে নেন। আমি আর একটা ছোট ভাই ছিলাম। 2 বছর পর ভাইটাও ক্যান্সারে মরে যায়। ওর চিকিৎসা করাতে পারিনি। তারপর আর কি, আমি একা হয়ে যাই, একজনের বাসায় কাজ করি। তিনি সম্পর্কে আমার মামি হন, কিন্তু আমি তো আর ওনাদের আপন কেউ না। কাজের বিনিময়ে খেতাম। আমি দেখতে সুন্দর, এটা একটু বেনিফিট হলো আমার জন্য। মামির বোনের ছেলে আমাকে পছন্দ করত। আজ রেস্টুরেন্টে তার সাথে দেখা করার কথা ছিল। সে পুরুষটি সুদর্শন ছিল, আমারও তাকে ভালো লাগতো। একজন সুদর্শন পুরুষ, ক্যান্ডেল লাইট ডিনার, অনেক বেলুন, ফুল, সামনে দামি খাবার, সিনেমার মতো করে গ্লাসে শ্যাম্পেইন থাকবে, রিং হাতে প্রপোজ করবে, এইসব ছিল আমার স্বপ্ন। আপনি এখন হাসবেন। না, হাসবো কেন? এই যে আপনি ভাববেন আমি লোভী, আসলে কিন্তু তা নয়। সব মেয়ের বিয়ের কিংবা হবু জীবন সঙ্গী নিয়ে একটা স্বপ্ন থাকে, আর এটা ছিল আমার স্বপ্ন, কিন্তু আপনি সব নষ্ট করে দিলেন। আমার আর কখনো বিয়েও হবে না, কারণ আমার মামি এতক্ষণে আমার নামে যা বদনাম করার করে ফেলেছেন। ওই ছেলেও আর বিয়ে করবে না, তার বয়েই গিয়েছে একটা নষ্ট মেয়েকে বিয়ে করতে। আকাশ মাথা নিচু করে, মেয়েটার বিয়েটা তার জন্য ভেঙেছে। তার চেয়ে বেশি খারাপ লাগছে মেয়েটার জীবনে কত দুঃখ, কিন্তু তার স্বপ্ন ছিল সামান্য একটুখানি, সেটাও শেষ হলো। কোণে দেখতে এসে যখন তারা জানলো মেয়ে নেই, 2 দিন পেরলো এখনও মেয়ের দেখা নেই, নিশ্চয়ই তারা আর বিয়ে করবে না। আর নিতুর গুরুত্বও নেই তাদের কাছে, থাকলে তারা কেউ খোঁজ নিত। সবচেয়ে অবাক করা ব্যাপার, মেয়েটার ভাইও ক্যান্সার রোগী ছিল। ইস, এতিম মেয়েটা টাকার জন্য ভাইকে বাঁচাতে পারলো না। আকাশ খুব কষ্ট পাচ্ছে। মেয়েটা তখন মন খারাপ করে চেয়ে আছে বাহিরে। ভাইটা যত সুন্দর, মেয়েটা তার চেয়েও বেশি স্নিগ্ধ সুন্দর। আকাশ মনে মনে বলে, সুহাসিনী, কথা দিলাম তোমার ক্যান্সারের চিকিৎসা হবে। তোমার ভাইয়ের চিকিৎসা তুমি করতে পারোনি, কিন্তু তোমার চিকিৎসা আমি করাবো। আর স্বপ্ন পূরণ সেটাও হবে। আকাশ উঠে যায়। সেদিন রাতে আকাশ 1 ঘন্টার জন্য উধাও হয়ে যায়। নিতু তার অপেক্ষা করছিল। ফেরার নাম নাই দেখে নিতু নিশ্চিত হয়ে সেও পালিয়েছে। তার জন্য কেউ কেন থাকবে, ঠিকই তো। কিন্তু নিতুকে অবাক করে দিয়ে তখনই আকাশ রুমে ঢুকে ছোট্ট একটা টেবিল রাখে। নিতু অবাক হয়, এসব কি? আকাশ ওকে চুপ থাকতে বলে। আকাশ ওকে এক ক্যান্ডেল লাইট, বেলুন, ফুল আর খাবার সাজায়। তারপর নিতুকে একটা গোলাপ দেয়। হাঁটু গেয়ে বলে, রিং আপাতত দিতে পারছি না। আমি মেবি আপনার সেই হিরো সুদর্শন ছেলেটি নই, তবে আমি কিন্তু দেখতে খুব খারাপও নই। এই সুন্দর ড্রেসটা পরে সুন্দর করে সেজে এই সুদর্শন পুরুষটির সাথে তার আনা ক্যান্ডেল লাইট ডিনারে কি খাবার খেতে রাজি আপনি? কেবল একবেলার জন্য প্লিজ। নিতু চরম লেভেলের অবাক হয়, কারণ এটা তার স্বপ্ন। এমন একটা দিন সে বেশ খুশি হয়, কিন্তু পরক্ষণে মনে হয় এই খুশি তো তার সাময়িক, কারণ এই সুদর্শন পুষ্টির সাথে তো আর তার বিয়ে হবে না। আর অচেনা লোক যা করছে এই তো বেশি, সে আবার তাকে বিয়ের আশা কেন করবে? যদিও সে ভেবেছিল এসব কিছু তার সাথেই হবে, যে তাকে বিয়ে করবে, কিন্তু সব ভাবনা সব স্বপ্ন তো আর সত্যি হয় না। কিন্তু যতটুকু এই লোকটা করেছে এটাই তো অনেক বেশি। আজকাল অচেনা, তাও আবার একটা এতিম মেয়ের জন্য এতটুকুই বা কজন করে? কি হলো, চুপ করে যে? বলুন। হ্যাঁ হ্যাঁ, রাজি। ওরা দুজন খুব আনন্দ করে, একসাথে খায়, মজা করে। নিতু তখন কৌতূহল হয়ে জিজ্ঞেস করে,
আচ্ছা, আমার ব্যাপারে তো সব কিছু জানেন, আপনার ব্যাপারে তো কিছুই জানতে পারলাম না। আর এই যে আজ আপনি সারা দিন আমার সাথে থাকছেন, আপনার ওয়াইফ বা পরিবারের কেউ কিছু বলবে না? আকাশ হাসে। হাসেন কেন? আমাকে দেখে আপনার ম্যারিড মনে হয়? হা হা, আমি অবিবাহিত। আমার বাবা রবিন ভুইয়া একজন বিজনেসম্যান। আমি বাবার একমাত্র উত্তরাধিকারী। বাসায় মা, ছোট বোন, বাবা আর একটা কাজিন থাকে। তার সাথে অবশ্য আমার বিয়ে ঠিক, তবে পারিবারিকভাবে। আমি রাজি না, যাকেই তো। আর এখানে আছি, এটা কোনো সমস্যা না। আমার বিজনেসের জন্য আমাকে যখন তখন যেখানে সেখানে যত ইচ্ছে থাকলেও কেউ কিছু বলার নেই। কল করে জানিয়ে দেই আমি। তবে আপনার মতো সুন্দরী সুহাসিনীর সাথে থাকতে তেমন একটা খারাপ লাগছে না আমার। নিতু হেসে দেয়। ঠিক এ সময় ভেতরে নার্স প্রবেশ করে আর রেগে গিয়ে বলে, এসব আপনি কি করছেন? আপনি একজন ক্যান্সার রোগীকে শ্যাম্পেন দিচ্ছেন? আপনাকে দেখে তো ভালোই মনে হয়েছিল। স্ত্রীর জন্য আপনার অনেক দয়া মায়া, কিন্তু আপনি জানেন না ক্যান্সার রোগীকে শ্যাম্পেন দিতে না হয় না। নার্সের কথা শুনে নিতু তো চমকে ওঠে। ক্যান্সার? কে ক্যান্সার রুগী? এদিকে আকাশের চোখ কপালে ওঠে। সে আসলে জানে না ক্যান্সার রুগীকে শ্যাম্পেন দেওয়া যায় না। সে তো কেবল নিতুর স্বপ্ন পূর্ণর জন্য শ্যাম্পেনটা এনেছে। কিন্তু তখন চমকে গিয়ে বেড থেকে লাফিয়ে উঠে বলে, ক্যান্সার রোগী? কে ক্যান্সার রোগী? সরি মিস, আমি আসলেই জানতাম না যে ক্যান্সার রোগে শ্যাম্পেন পান করতে পারে না। আশ্চর্য, আপনি এটাও জানেন না? কিন্তু আপনি এখনো অবধি আপনার স্ত্রীকে জানাননি কেন তার ক্যান্সার হয়েছে? এই মেয়েটা জানে না তার ক্যান্সার, আর সেও নিজে না জেনে শ্যাম্পেন নিচ্ছে। আপনি জানাবেন তো? না জানালে তার ভালো মন্দ সে কিভাবে ঠিক করবে? আপনি জানেন এটা তার জন্য কত ক্ষতিকর? নিতু সর্বোচ্চ অবাক হয়ে যায়। তারপর নার্সের দিকে চেয়ে বলে, রাখেন আপনার চেঁচামেচি, আগে বলুন কে ক্যান্সার রোগী? ম্যাম, আপনি ক্যান্সার রোগী, আপনার লাস্ট স্টেজ চলছে, সেটা আমাদের এখানে ধরা খেয়েছে। আপনার স্বামী আপনাকে কিছু বলেনি। উনি আমার কোনো স্বামী টামি না। এই সব কিছু উনি নাটক করেছে কেবল আমাকে এখানে অ্যাডমিট করার জন্য। আপনাদের এখানে এইভাবে একটা ছেলে আর একটা মেয়েকে কখনো অ্যালাউ করতো না, আর আমাকে কোন পরিচয়ে ছাড়া অ্যাডমিট করার তো না। তাই আমার চিকিৎসার জন্য নিষেধ করেছেন, কিন্তু আপনি আমার কাছ থেকে আমার ক্যান্সার এটা লুকিয়ে রেখেছেন। এটা কেন আমাকে জানান নাই? আকাশ ভীষণ লজ্জা পায়। সুন্দর একটা মুহূর্তে এমন হয়ে যাবে। আকাশ দুজনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নার্সও তাকে ভুল বুঝে। নিতু তো পায়ের তলা থেকে যেন মাটি হারিয়ে ফেলে। ভাবতে পারছে না যে তার নিজেরও ক্যান্সার। তার মানে কি সেও তার ভাইয়ের মতো বিনা চিকিৎসায় মারা যাবে? তার হাতে আর কিছুদিন মাত্র আছে। আর এই লোকটা তাকে এই কথাটা না জানিয়ে তার সাথে এত সুন্দর করে সময় কাটাচ্ছে। নিতু উঠে পড়ে, হাসপাতাল থেকে বেরিয়ে পড়তে চায়। দুজনকে সরিয়ে দিয়ে বলে, দেখি সরেন আপনারা, আমাকে যেতে দেন। আমি এখানে আর থাকবো না। আমি এতক্ষণ কি ভেবেছিলাম, আর আমার কাছ থেকে কত বড় একটা সত্যি আপনারা লুকিয়ে রেখেছেন। আর আপনি কিসের জন্য আমার হেল্প করছেন? আর নার্স, আপনিও ওনার কথা মেনে নিলেন? আপনারা সবাই একরকম। নার্স আর আকাশ দুজনেই ওকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউ থামাতে পারে না। মিতু সব কিছু ছেড়ে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার আগে শরীর খারাপ হওয়ার কারণে আর উত্তেজিত হওয়ার কারণে সে নিজেই আকাশের কোলে আবার অজ্ঞান হয়ে গেল। আকাশ তাকে ধরে ফেলো। নার্স অবাক হয়ে তাকিয়ে থাকলো। আকাশ তাকে ধমক দিয়ে বলল, আপনাকে কি হা করে থাকার জন্য স্যালারি দেওয়া হয়? তাড়াতাড়ি ওকে নিয়ে ভর্তি করিয়ে দিন। কিন্তু স্যার, আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ না, এভাবে তো বৈধ না। আরে রাখেন আপনার বৈধ, এখানে মানুষ মারা যাচ্ছে, আপনি হাজব্যান্ড ওয়াইফ বৈধ নিয়ে পড়ে আছেন। আপনি আমাকে চিনেন? আমি কে? আমি এই শহরের বিজনেসম্যান রবিন ভুইয়ার একমাত্র ছেলে আকাশ ভুইয়া। আমাকে যদি রাগান, আপনার চাকরি কিন্তু আমি খেয়ে ফেলবো। সরি স্যার, আমি এখনই ভর্তি করাচ্ছি। তবে ডাক্তাররা বলেছে ওনার একটা ইমার্জেন্সি অপারেশন লাগবে। আশা করি অপারেশনটার মাধ্যমে ওনার ভয়টা কেটে যাবে। অন্তত অপারেশনটা করালেও উনি বাকি কিছুদিন ভালোভাবে বাঁচতে পারবেন। আর একটু আশাও থেকে যায়, বেঁচে যাওয়ার আশা। ঠিক আছে, তবে দ্রুত করেন। ডাক্তার আর নার্সরা নিতুকে নিয়ে যায়। নিতুকে অপারেশন করানো হয়। সেদিন আকাশ বাইরে বসে সারাদিন নিতুর জন্য দোয়া করে।
কখন যে মনের অজান্তে তার চোখে পানি এসে পড়ে সে নিজেও জানে না। আকাশ অবাক হয়ে যায়। আশ্চর্য, সম্পূর্ণ অচেনা অপরিচিত একটা মেয়ের জন্য সে কেন এত কিছু করছে, কেন সে কান্না করছে। পথে তো এমন কতই অসহায় মানুষ থাকে যাদের চিকিৎসা হয় না, যাদের মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। তাদের জন্য তো আকাশের মন কখনো কাঁদে না, তাদের জন্য তো আকাশ সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকে না। আকাশ তবে কি এই কটা দিনে এই মেয়েটার প্রেমে পড়ে গেছে? এই মেয়েটা এখন কই থাকবে? ওই বাড়িটাতে গেলে নিশ্চয়ই তার মামি আর তাকে থাকতে দেবে না, অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দেবে। যাই হোক, আকাশ কখনো মেয়েটাকে একা ছাড়বে না, কিন্তু এভাবে মেয়েটাকে বাসায় তো নেওয়া যাবে না। এভাবে বাসায় নিয়ে গেলে উল্টাপাল্টাও বলবে সবাই, কেউ থাকতেও দেবে না। একটা ব্যবস্থা করতে হবে। সুন্দর মেয়েটাকে সে একদমই মরতে দিতে পারবে না, একা করে দিতে পারবে না। কিছুক্ষণ পর নার্স এসে হাসি মুখে বলে, কংগ্রেচুলেশনস, অপারেশন সাকসেসফুল হয়েছে, ওনার জ্ঞান ফিরেছে, আপনি এখন রুমে যেতে পারেন। তবে স্যার, আপনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ না, একটু বুঝে শুনে। প্লিজ আপনি আপনার কাজে যান, আমি ওনাকে আর চুমু খাবো না। ওটা তখন আপনাকে আমরা স্বামী স্ত্রী বোঝানোর জন্য খেয়েছিলাম, তার জন্য সরি। নার্স লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে যায়। আকাশ রুমে যায়। নিতু আকাশকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আকাশ আলতো করে ওর মাথায় হাত বুলায়। নিতু চমকে যায়। এই প্রথম কোনো মানুষ ওকে এত মায়া ভরা স্পর্শ করলো। নিতু চাইলেও উপেক্ষা করতে পারে না। আপনি আমার জন্য কেন করছেন এত সব? জানি না, শুধু জানি তোমার ভাইয়ের মতো তোমাকে আমি মরতে দিতে পারি না। কিন্তু আমি এখনো বেঁচে আছি কি করে? এই সময় নার্স ভিতরে ঢুকে মুচকি হেসে বলে, ওয়েল, এটা হয়েছে আপনারই সুদর্শন হাজব্যান্ডের জন্য। নিতু হেসে দেয়। নার্স এসে নিতুর পালস চেক করে, তারপর বলে, ওকে, অল ওকে। আপনাদের কষ্ট করে 2 দিন থাকতে হবে, দেন রিলিজ করা হবে। আপনি চাইলে তখন বাসায় যেতে পারেন। বাসার কথা শুনে নিতুর মুখ মলিন হয়ে যায়। ওর মুখের হাসিটা উড়ে যায়। ওর বাসা কই, কই যাবে? নিতু অস্পষ্ট স্বরে বলে ওঠে। বাসা? আমার তো বাসা। নিতু আর কিছু বলতে গিয়েও পারে না। আকাশ আলতো করে হাত চাপ দিয়ে ওকে চুপ থাকতে বলে। নার্স চলে যায়। আকাশ নিতুর ওষুধ আর প্রয়োজনীয় সব জিনিস আনতে যায়। নিতু এবার আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ে। হরই কথা, কোনো অজানা ছেলে এমন করলে তো হবে, কেন করবে তার জন্য কেউ? আরও 3 দিন চলে যায়। আজ হাসপাতাল থেকে রিলিজ দিবে। নিতু ভেবে পায় না কই যাবে, কি করবে। ওর মনতা দেখে আকাশ সেসব বুঝতে পারে। রিলিজ করে আকাশ হাসপাতাল থেকে নিতুকে খুব সাবধানে গাড়িতে উঠতে যায়। নিতু পা ফেলতে পারছে না। আকাশ তাকে কোলে করে গাড়িতে উঠায়। নিতু অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ এসে ড্রাইভিং সিটে বসে। নিতু জিজ্ঞেস করে, কই যাচ্ছি আমরা? আমার তো থাকার জায়গা নেই, কিন্তু কিছু একটা মিল করতে হবে। আর আপনি আমাকে কিছু না বলে কই নিয়ে যাচ্ছেন? কাজী অফিসে যাচ্ছি। এ কথা শুনে নিতু একটু চমকে লাফিয়ে ওঠে। কাজী অফিস মানে? কাজী অফিসে আমাদের কি কাজ? দুজনে বিয়ে করতে যাচ্ছি। আপনি কি পাগল নাকি? নিতু বিয়ের কথা শুনে চমকে ওঠে। আকাশ ওকে শান্ত করার চেষ্টা করে বলে, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। হুট করে বিয়ের কথা তোমার হজম হবে না, কিন্তু এই বিয়েটা করা এখন জরুরি। তোমার এই শহরে থাকার মতন একটা জায়গা নেই, তোমার থাকার একটা ব্যবস্থাও তো করতে হবে। আর তোমাকে বিয়ে ছাড়া এভাবে তো আমার বাসায়ও রাখা সম্ভব না। একটা অবিবাহিত কুমারী মেয়েকে আর একটা অবিবাহিত ছেলের বাসায় এভাবে কেউ অ্যালাউ করবে না, তাই বিয়েটা করা জরুরি। আপনি তাহলে আমার উপরে দয়া দেখাচ্ছেন? দয়া নয়, আমি বোধহয় তোমার মায়ায় পড়েছি। এই কথা শুনে নিতু অবাক হয় বেশ। মায়ায় পড়েছেন মানে? মায়া তো সহজ। আমার সাথে থাকলেন আর মায়ায় পড়ে গেলেন? আর মায়া দিয়ে আপনি কি মিন করতে চান বলুন তো? আমাকে করুণা করার জন্য আপনাদের মতো বড়লোকের কাছে এটা একটা ট্রিক্স। আমরা তো কিছুই না আপনাদের কাছে। আপনি আমাকে কি দেখে বিয়ে করবেন? তোমাকে ভালোবাসতে আমার কোনো কারণ লাগে না। এইসব শুধু গল্প সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। আপনি ক্লিয়ার করে বলুন। বললাম তো আমি তোমাকে বিয়ে করব, আজ, এখনই, এই মুহূর্তে। কিন্তু আমার মতো একজন অসহায় এতিম পরিচয়হীন মেয়েকে আপনি কেন বিয়ে করবেন? আপনার বাবা মার কাছে কি জবাব দেবেন? আর আপনার এক কাজিনও নাকি আছে, তার সাথে আপনার বিয়ে ঠিক। আমি সব জেনে বুঝে কি করে? নিতু আর কিছু বলার আগেই আকাশ ওর মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ।
কেন, কি, কখন, কিভাবে এসবের উত্তর পরে দেওয়া যাবে। আগে তোমার একটা থাকার ব্যবস্থা করতে হবে, চলো। নিতু আর কিছু বলতে চেয়েও পারে না। নিতু ভাবতেই পারছে না এভাবে তার বিয়ে হবে। তবে তার স্বপ্নের মতোই সব কিছু সুন্দর। অজান্তেই নিতুর মুখে হাসি আসে, নিমিষেই আবার তা উধাও হয়ে যায় আকাশের পরিবারের কথা ভেবে। কিন্তু নিতুর কিছু করে নেই। আকাশ যেহেতু ওকে ভরসা দিচ্ছে, ও একটা চেষ্টা করেই দেখতে পারে। কাজী অফিসে ওদের বিয়েটা হয়ে যায়। সেখান থেকে সরাসরি আকাশকে আকাশদের বাড়িতে নিয়ে আসে। বাসার সামনে কলিং বেল দিতেই ওর মা দরজা খুলে আকাশকে দেখে জড়িয়ে ধরে। আরে আকাশ, আয় আয়, তোর আসার অপেক্ষাই করছি। কোনো খবর নেই তোর, ভেতরে আয়। তোর বাবার শরীরটা বেশি ভালো না। আকাশ কিছু বলবে তার আগে মায়ের চোখ যায় হঠাৎ করে আকাশের পাশে। আকাশ তাড়াহুড়োই বেশি কিছু করতে পারেনি, কেবল একটা বেনারসি শাড়ি কিনেছে আর কয়টা চুড়ি। সেগুলো পরে নিতু বউ সেজে দাঁড়িয়ে আছে। বউ সাজের একটা মেয়েকে ছেলের পাশে দেখে আকাশে মা এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, এ কি আকাশ, তোর সাথে এই মেয়েটাকে এভাবে বসে যে দাঁড়িয়ে আছে কেন? তোর ফ্রেন্ড? আগে তো কখনো দেখিনি। কোনো সমস্যা হয়েছে? বিয়ে থেকে পালিয়ে এসে নাকি? নিতু আকাশের দিকে তাকায়। আকাশ নিতুর দিকে, তারপর ওর মায়ের কাঁধ ধরে বলে, মা, ও আমার স্ত্রী, এ বাড়ির পুত্রবধূ। ওর নাম নিতু। আজ থেকে ও এখানে আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে আকাশে মা পিছিয়ে যায়। তারপর চেঁচিয়ে উঠে বলে, মামার বাড়ির আবদার পেয়েছিস তুই? বললেই হলো তোমার বউ, আর আমরা মেনে নিলাম। এ সমস্ত মজা আমার সাথে করবে না। ভেতরে এসো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। শরীর ভালো না, শুনেছো তো? মা, আমি মোটেও মজা করছি না। আমি জানি তুমি কখনো বিশ্বাস করবে না, সেই জন্যই আমি কাবিন নামাটা সাথে করে নিয়ে এসেছি। নিতু ব্যাগ থেকে ওটা বের করো তো। আকাশে মা হাঁ করে তাকিয়ে থাকে। তিনি আসলে বিশ্বাস করেন না যে ছেলে এমন একটা কাজ করেছে। যে ছেলে কোনোদিনও মেয়েদের দিকে তাকায়নি পর্যন্ত, একটা মেয়ের সাথে প্রেমও করেনি, সেই ছেলে কিনা কাউকে না জানে এভাবে একটা অচেনা অপরিচিত মেয়েকে বিয়ে করে আনবে। তাছাড়া আকাশের বিয়ে তো ওনার ভাসুরের ছোট মেয়ের সাথে ঠিক হয়ে আছে। সেই ছেলে বলে কিনা বিয়ে করেছে, আবার কাবিননামা দেখাতে চায়। আর মেয়েটাকে দেখে কেমন অসহায়ের মতো মনে হচ্ছে। কোথা থেকে আবার ধরে আনলো ওকে? দেখতে তো অসুস্থ লাগছে। নিতো একটা কাগজ বের করে আকাশকে দেয়। আকাশ এটা ওর মাকে দেখায়। কাগজটা দেখে আকাশের মা পড়ে যেতে নেয়। তখনই আকাশের ছোট বোন এসে ওর মাকে ধরে ফেলে। আকাশ কিছু বলতে চায়, নিতু তো কেবল বোকার মতো তাকিয়ে থাকে। কিন্তু আকাশের মা কিছুই শোনে না, মেয়ের হাত ধরে বলে, আমাকে একটু ভেতরে দিয়ে আয় তো, তোর বাবার কাছে যাব। আকাশ বুঝতে পারে ওর মা অনেক বড় আঘাত পেয়েছে। পাওয়াটাই স্বাভাবিক। ও ঘরের আদরের সন্তান, ও এমন কাজ করলে বাবা মা তো কষ্ট পাবে। আকাশ ওর মার পিছু পিছু যায়। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকে। নিজেকে ওর শোপিস মনে হয়। একা বোবা, যেন কেউ কোথাও নেই ওর জন্য। ও যেন এখানে কারোর চোখেই পড়ছে না। আকাশের সামনে গিয়ে মনে পড়ে, ওহো, নিতু তো এখনও ওখানেই আছে। বেচারি কষ্ট পাবে, আর হাঁটতেও পারবে না। আকাশ নিতুকে ধরে আস্তে করে নিতে থাকে। আকাশ গিয়ে দেখে ওর বাবা বেডে শুয়ে আছে। অসুস্থ মনে হচ্ছে বেশ, তবে ওর বাবা আগ থেকেই অসুস্থ ছিল, সে কারণে আকাশ ততটা অবাক হয়নি। পাশে মা মাথায় হাত দিয়ে বসে আছে, ছোট বোন পাশে। ওর কাজিন সুশ্রীকে কোথাও দেখছে না। ইস, মেয়েটা এতক্ষণ থাকলে কেলেঙ্কারি হয়ে যেত। কি জবাব দেবে ওকে? আকাশ বুঝতে পারে পরিবেশ ভারী হয়ে আছে। বাবাকে সব বলা হয়ে গেছে ওর মায়ের। আকাশ আর নিতু রুমে ঢুকতেই ওর বাবা ইশারা করে বসতে বলে। আকাশ মনে মনে একটু ভরসা পায়, কারণ ওর বাবা যথেষ্ট বুঝদার মানুষ। তিনি কখনোই হঠাৎ রাগেন না, কিছু বলেন না, সব কিছু ভেবে দেখে, তারপর সিদ্ধান্ত নেয়। এবার তোমার কথা বলো, হঠাৎ বিয়ে করার কারণ কি? তুমি যেহেতু বিয়ে করছো, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আমরা জানি না। আমি জানি তুমি এরকম কিছু করার ছেলে না। তোমার উপর আমার ভরসা আছে। নিশ্চয়ই কোনো কারণে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো। কি সেটা বলো? হ্যাঁ বাবা, আসলে সব কিছু হঠাৎ হয়ে গেছে। ও খুব অসুস্থ, পৃথিবীতে কেউ নেই ওর। আমার কারণে একটু ক্ষতি হয়ে যায়, তারপর হাসপাতালে আমি জানতে পারি ওর ক্যান্সার। ওকে ইমিডিয়েট অপারেশন করাতে হয়, কিন্তু অপারেশন করার পর
যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, বাসায় নিয়ে আসি। আর বাসায় তো এভাবে রাখা যায় না, তাই না? কোনো একটা পরিচয় তো ওকে রাখতে হবে। তাই আমি তাই ওকে বিয়ে করছো, এই তো? হ্যাঁ। আকাশের মা তখন হু হু করে কাঁদছে। ওর ছোট বোন সান্ত্বনা দিচ্ছে। আকাশের বাবা নিতুর দিকে তাকায়। তোমার নাম কি? নিতু। সুন্দর নাম, দেখতেও সুন্দর মাশাল্লাহ। যাও রেস্ট করো। সিথি, তুমি ওকে একটু রুমে নিয়ে যাও। আসো নিতু। নিতু কি? ভাবি বলো। ও তোমার সম্পর্কে কি হয় সেটা মাথায় রাখবে। সিথি মাথা দোলায়। মা আবার কেঁদে ওঠে। আকাশ আর নিতু অবাক হয়, বিশেষ করে নিতু। একে সিনেমার কাহিনী, মানে এত সহজে কেউ মেনে নেয় না। বাড়ির মানুষগুলো ভালোই, শুধু ওর মা একটু। যাক, ব্যাপার না, এটা স্বাভাবিক। নিতুকে সিথি নিয়ে যায়। আকাশের বাবাকে এবার ওর মা বলে, মানে তুমি মেয়েটাকে মেনে নিলে? একবার ভাবলে না কথাকারকে, তার স্ট্যাটাস কি, আমাদের সাথে যায় কি না? ওসব ভাবার চেয়ে বেশি জরুরি মেয়েটা সারভাইভ করতে পারবে কি না। তুমি কি একবারও শুনতে পাওনি মেয়েটার ক্যান্সার? আকাশ যেটা করেছে ওর দিক থেকে ঠিক করেছে। যাই হোক, এই নিয়ে বেশি হতাশ করো না। এখন যেটা প্রয়োজন সেটা নিয়ে কথা বলা উচিত। সেটা ভেবেছো? আকাশ সুশ্রীর বিষয়টা ভেবেছো? ওকে কি বলবে? ও কিন্তু প্রচুর কষ্ট পাবে। সেটাই ভাবছি বাবা। ভেবে দেখো। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। তোমার শরীরের অবস্থা কেমন? ছিলাম মোটামুটি, দেখেই তো গিয়েছো। কাজটা করছো মানবিক, কিন্তু আরও অনেক কিছু ভেবে এখন অসুস্থ হয়ে যাচ্ছি। যাই হোক, তুমিও যাও, গিয়ে বিশ্রাম করো। তোমার মায়ের বিষয়টা ছেড়ে দাও। তোমার মায়ের মানতে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। আর মেয়েটার দিকে খেয়াল রেখো। অপারেশনের রুগী, তার উপর ক্যান্সার। এদিক সেদিক হয়ে গেলে কিন্তু পরে মারা যাবে। জেনে শুনে আমরা একটা মেয়েকে মরতে দিতে পারি না। আকাশের ওর বাবার কথাগুলো শুনে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আকাশ বুঝতে পারে ওর বাবা মেয়েটাকে মন থেকে মেনে নেয়নি, শুধুমাত্র মানবিকতার খাতিরে। আর মেয়েটা অসুস্থ হওয়ার কারণে উনি এতটা ভদ্র দেখিয়ে কথা বলেছেন আর বিষয়টাকে সহজ করে দিয়েছেন। কিন্তু বাবা মা যদি মন থেকে নাই মানতে পারে, তাহলে আকাশ কি করে নিতুকে নিয়ে সারা জীবন পার করবে? কি জবাব দেবে সুশ্রীর কাছে? যদিও সে কখনোই সুশ্রীকে বলেনি যে সে তাকে বিয়ে করবে। বিয়ের ব্যাপারটা কেবল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সিথি নিতুকে নিয়ে একটা রুমে প্রবেশ করে। এটা আকাশের রুম। এখন থেকে এটা নিতুরও রুম। নিতু চারপাশ ভালো করে দেখে। খুব দামি দামি জিনিসপত্রে আর শৌখিনতায় ঘরটা সাজানো। সাধারণত ছেলেদের ঘর অগোছালো থাকে, কিন্তু এই ঘরটা ছেলেদের হলেও খুব সুন্দর করে গোছানো। নিতুকে চারপাশে তাকাতে দেখে সিথি আস্তে করে বলে, ভাইয়া খুব গোছানো মানুষ। এই গোছানো রুমটাই ভাইয়ার। আজ থেকে এই রুমটা তোমারও। আচ্ছা তুমি বসো, তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি আমি। ওদিকে বাবাকেও তো দেখতে হবে। সুশ্রী আপু আসলে ভালো হতো, কে জানি কই আছে। সিথি চলে যায়। সে যখন নিচে নামছিল, ঠিক সেই সময় সুশ্রী প্রবেশ করে। ওর কাঁধে একটা ব্যাগ ঝোলানো, দেখে বোঝা যায় কলেজ থেকে এসেছে। সুশ্রীকে দেখে সিথি বলে, আরে তুমি এসেছো, তাড়াতাড়ি এসো, তোমাকেই তো প্রয়োজন। যেতে না যেতেই আমাকে তোমার প্রয়োজন হয়ে গেল? তা আবার কি কাজে খাটানোর জন্য বসে আছো শুনি? সুশ্রী আর সিথির সম্পর্কটা বন্ধুর মতো, তাই ওরা একে অপরের সাথে সবসময় এমন দুষ্টামি করে। সিথি অনেকটাই বোকা, অনেক কিছুই বুঝতে পারে না। তাই সে হঠাৎ এই খবরটা না ভেবেই বলে দেয়। একবারও ভাবে না সুশ্রীর এটা শুনে কেমন লাগবে। আরে আকাশ ভাইয়ার বউ এসেছে, খাবার দিতে হবে, আর বাড়িতে আরও অনেক কাজ আছে। সিথির কথা শুনে আকাশ থেকে পড়ে সুশ্রী। আকাশ বিয়ে করেছে কি বলে এসব মেয়েটা? সুশ্রী সিঁড়ি দিয়ে দৌড়ে আকাশের রুমে যায়, কারণ সুশ্রী জানে স্মৃতি কখনোই মজা করার মতো মেয়ে নয়। এসব ব্যাপারে ও বোকা, খুব কথা কম বলে, তবে যা বলে সত্যি বলে। এই 5 বছরের সুশ্রী ওকে খুব ভালো করেই জেনেছে। আকাশের রুমে গিয়ে সুশ্রী হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ওর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঘুরে ঘুরে আকাশের রুমটা দেখছে। সুশ্রী দৌড়ে গিয়ে মেয়েটাকে তার দিকে ঘুরিয়ে বলে, সুশ্রী, এই মেয়ে, তুমি কে? আমার আকাশের রুমে তুমি কি করছো? নিতু তো সেদিকে ফিরে অবাক হয়ে তাকিয়ে থাকে।
নিতু বুঝতে পারে এই মেয়েটাই সুচ্ছি, যে জন্য ওর আকাশ বলেছে। নিতু এখন কি বলবে সেটা ভেবে পাচ্ছে না, তাই সে খুব নরম কণ্ঠে বলল, আমি তোমার কাজিন আকাশের বউ। আমার আজকেই বিয়ে করেছি। আমি তোমাকে চিনি সুশ্রী। তোমার সাথে আকাশের বিয়ে হওয়ার কথা, কিন্তু সব কিছু এত হুটহাট করে হয়ে গেছে যে তোমাকে এক্সপ্লেন করতে বোধহয় পারবো না। আর এক্সপ্লেন করলেও তুমি ঠিক বুঝবে না। আমি জানি না এই পরিস্থিতিটা ঠিক কিভাবে আমার কিংবা তোমার বা সবার সামাল দেওয়া উচিত, কিন্তু বিশ্বাস করো, যা হয়েছে তাতে আমার হাত নেই, এমনকি কারোরই হাত নেই। ও তার মানে সিথি ঠিকই বলেছে, আকাশ আমাকে ঠকিয়েছে, আর সেটা তোমার কারণে। ঠিক আছে, ইটস ফাইন। তোমাকে আর কি বলবো, তুমি তো আমার পরিচিত কেউ নও, কিন্তু আকাশ তো আমার চেনা। আকাশ তো জানতো আমি ওকে ভালোবাসি। আকাশ এটা কি করে করতে পারলো আমার সাথে? থ্যাংক ইউ, তুমি সরাসরি সব কিছু আমাকে বলে দিছো। তোমাকে দেখে ততটা খারাপ মেয়ে মনে হয় না। তোমার সাথে আমার কোনো কথা নেই, বাকি কথা আমি আকাশের সাথে বলবো। হ্যাপি ম্যারিড লাইফ। নিতু বুঝতে পারে কথাগুলো বলতে গিয়ে সুচ্ছির ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ মন খারাপ হয়েছে। মেয়েটা খারাপ নয়, ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখলে এর চেয়ে বেশি রুড বিহেভ করার কথা। সে তুলনায় মেয়েটা তেমন কিছুই বলেনি, এমনকি তাদের বিয়ের জন্য উল্টো তাদেরকে অভিনন্দন জানিয়ে গেল। নিতু আর ভাবতে পারছে না, হঠাৎ করে তার মনে হলো সে বোধহয় একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। সারাদিনের টেনশন এখনো অবধি না খাওয়া, আর তার উপর এই অসুস্থ শরীর। নিতু মাথা করে আবার পড়ে যায়। তখনই উপরে সিথি আর আকাশ খাবার নিয়ে উঠছিল। সুশ্রী ততক্ষণে নিজের রুমে চলে যায়। সুশ্রী আকাশকে ভীষণ ভালোবাসে, সেই কবে থেকে ওর জন্য এখানে পড়ে আছে এটাও সত্যি, তবে সে কখনোই ইম্যাচিউরড এর মতো কাজ করবে না। আজকে আকাশের বাসর রাত, এখন সে এখানে কোনো হাঙ্গামা করবে না, সে সরাসরি আকাশকে প্রশ্ন করবে, তবে এখন নয়, সুযোগ এবং সময় মতো। কিন্তু আজকে আকাশের বাসর রাত, সে মেনে নিতে পারবে না যে মানুষটাকে এতদিন ভালোবেসে এসেছে, যাকে হবু বর হিসেবে কল্পনা করেছে, তাকে একটা দিনের মাঝে অন্য একটা মেয়ের সাথে একটা রুম আটকে বসে থাকতে দেখে তার মন টিকবে কি করে। সুচ্ছির ভীষণ কান্না পাচ্ছে। সুচ্ছির দরজা আটকে বসে কান্না করতে লাগলো। সিথি আর আকাশ রুমের ভিতর গিয়ে নিতুকে দেখে চমকে ওঠে। আকাশ খাবার রেখে লাফিয়ে নিতুকে কোলে তোলে। এই নিতু, কি হয়েছে তোমার? নিতু, কথা বলো। সিথি অবাক হয়ে তাকিয়ে থাকে, সে কিছুই বুঝতে পারে না। মাত্রই তো তার ভাবিকে ভালো দেখতে পেল, এতটুকু সময়ের মাঝে কি এমন হয়ে গেল? আচ্ছা, সুচি আপু কিছু করেনি তো? না না, আপু তো এতটা খারাপ নয়। ভাইয়াকে কি কথাটা বলবে? ভাইয়া একটু আগে সুষ্টি আপু এই রুমে এসেছিল, আমি আসলে ওনাকে বলে দিয়েছিলাম। বলিস কি, ও আবার কিছু করেনি তো? তুইও না? ও আস্তে আস্তেই তোকে বলতে হলো। আমি, আপু, আম্মু আমরা ছিলাম তো এসব বলার জন্য। তুই সব কাজে পাকনামি করিস কেন বলতো? কি জানি ওকে কি বলে দিয়েছে নাকি কি করে ফেলেছে। মেয়েটার এমনিতেই শরীরটা অসুস্থ। সরি ভাইয়া, আমি এত কিছু ভেবে এসব করিনি, কিন্তু সুশ্রী আপু এত খারাপ নয়। আচ্ছা ওই সব বাদ দাও, এখন বলো কি করা উচিত। আচ্ছা, আমাদের স্যারদেরকে বলতে শুনেছি হুঁশ না আসলে পানি দেওয়া উচিত চোখে, আর টিভিতেও সেটাই দেখি। দাঁড়িয়ে আছিস কেন বোকা মেয়ে? জলদি পানি নিয়ে আয়, যা। সুচি দৌড়ে যায়, তারপর পানি নিয়ে আসে। আকাশ পানির বোতল থেকে নিতুর মুখে পানি দিতে থাকে। একটু পানি দিতে চোখ খুলে নিতু। আকাশের মুখে হাসি ফোটে। নিতু চোখ মেলে বোকার মতো তাকিয়ে থাকে। এই, তুমি ঠিক আছো? আল্লাহ, আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ ভাবি, আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছি, ভাই আমার থেকে বেশি ভয় পেয়েছে। নিতু আস্তে আস্তে ওঠার চেষ্টা করে, কিন্তু পায় না। আসলে সারাদিনের ধকল, টেনশন, ক্ষুধা আর আমার এই অপারেশন, বোঝই তো, এই কারণেই আমার শরীর আর দিচ্ছিল না, তাই আমার মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। ইস, তোমাদেরকে টেনশনে ফেলে দিলাম। না না, এটা তো হওয়ারই কথা ছিল। খাবারটা নিয়ে আয় তো। নিন, আপনি খেয়ে নিন। ভাইয়া একবার ওনাকে আপনি বলো, আবার তুমি। চুপ কর, মাইট দিব। আকাশ নিতুকে খাইয়ে দেয়। নিতু চুপচাপ খাবার খেয়ে নেয়। ওকে ভাইয়া, তোমরা থাকো, আমি গেলাম। সিথি চলে যায়। নিতু জিজ্ঞেস করে, আপনি খেয়েছেন? না, খাইনি, খাবো না। ঘরে কেউ খাচ্ছে না।
আসলে বোঝেনি তো। আপনি মন খারাপ করছেন না তো? আসলে হুটহাট হয়েছে সব। সবারই তো মানতে একটু সময় লাগবে। না না, আপনি এত ভাববেন না। আমি কিচ্ছু মনে করিনি, বরং আমাকে যে জায়গাটুকু দেওয়া হয়েছে এটাই তো অনেক বেশি। ঠিকই তো ওনার কত সুন্দর আশা করে রেখেছিলেন, ঠিকই তো ওনারা কত সুন্দর আশা করে রেখেছিলেন সুশ্রী আপুর সাথে আপনার বিয়ে দেবে। ওহে ভালো কথা। এবার আমাকে রেখে একটু আপুর কাছে যান, ওনাকে গিয়ে বোঝান উনি খুব কষ্ট পাচ্ছে, হয়তো ভুল বুঝছে আমাদের। আপনি বোঝালে নিশ্চয়ই উনি পরিস্থিতিটা বুঝবেন। ওনাকে আমার ততটাও খারাপ মনে হয়নি। থ্যাংক ইউ। আমি সুশ্রীর কাছে যাচ্ছি। আপনি শুয়ে পড়ুন। আপনার শরীর ভালো না। আর রাত জাগবেন না। কোনো কিছু চিন্তা করবেন না। কাল সকালে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আমি ম্যাজিকের মতো ঠিক করে দেব। নিতু একটা মুচকি হাসি দেয়। আকাশ উঠে চলে যায়। নিতু ঘুমিয়ে পড়ে। আকাশ সুচির রুমে গিয়ে কর নাড়তে থাকে। সুচি দরজা খুলে আকাশ অপরাধীর মতো মাথা নিচু করে ওর সামনে গিয়ে দাঁড়ায়। সুশ্রী, আমি আসলে আর কিছু বলতে হবে না, আমি বউ দেখেছি। আমার কথা হলো, আমার সাথে বিয়েটা ঠিক হয়েছিল আপনার। আপনার যদি এতই অন্য কাউকে পছন্দ ছিল, জানালেন না কেন? এই যে এতগুলো বছর ধরে আমি আপনাকে ভালোবেসে এসেছি, এতগুলো বছর আপনাকে নিয়ে ভেবে কাটিয়েছি। আমার এই সময়গুলো আমি কি করে ফেরত পাবো বলতে পারবেন? আপনি কি করে করলেন আমার সাথে বেইমানিটা? আমি তো তোমাকে ভালোবাসি, সেটাও বলিনি, তাই না? বাহ, এখন এ কথা বলছেন? তাহলে আপনার পরিবার যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে, এখানে আমাকে রেখে দিয়েছে, কই তখন তো কোনো দিন আপনি এসব কথা বলেননি। এখন মন মতো একটা বিয়ে করে নিয়ে এসেছেন, আমার সাথে বেইমানি করেছেন, সেটা বুঝতে পেরে এখন দায়ভার এড়াতে চাইছেন এসব বলে? আপনার বিয়েটা হয়তো আমি ভাঙতে পারবো না, কারণ আমি ওই রকম মেয়ে নই, কিন্তু এতটুকু ঠিক, আপনাকে আমি কখনো ক্ষমা করব না। এইভাবে বলো না, তুমি পুরোটা জানো না। জানতেও চাই না, প্লিজ আপনি যান। না, তোমাকে জানতে হবে। আসলে এই মেয়েটার কেউ নেই। আমার কারণে ওর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর ওর ক্যান্সার অপারেশনও করাতে হতো, কিন্তু এরপর যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না। এখন এই মেয়েটাকে এভাবে কে রাখবে বলো তো? আমি পারিনি মেয়েটাকে এভাবে ফেলে রাখতে। বাহ, তারপর আপনি মহান পুরুষ সেজে ওকে বিয়ে করে নিয়ে এসেছেন। আপনি তো একবার পারতেন আমাকে ফোন করে বিষয়গুলো বলতে, ব্যবস্থা করতাম কিছু একটা, বাসায় আনতাম। হ্যাঁ, বলে দিতাম এটা যে ও আমার বান্ধবী, এখানে থাকবে। সেটা না করে আপনি ওকে বিয়ে করে নিয়ে এসেছেন। একবারও ভাবেননি আমার মুখোমুখি কি করে হবেন। পুরুষরা এমনই হয়, ধোঁকাবাজ। তখন এত সব মাথায় আসেনি। আমি কেবল ওর ভালোটা চিন্তা করেছি। যে এই মেয়েটা ঠিক মতো দাঁড়াতে পারছে না, আমি ওই মেয়েটাকে ওখানে রেখে চলে আসতে পারি না। আমার বিবেক সেটা আমাকে করতে দেবে না। ঠিক আছে, এখন আপনি যান। এত রাত হয়েছে, আপনার বউ বসে আছে, আপনার এখানে থাকা উচিত না। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? জানি না আপনি আমার কাছ থেকে কি আশা করেন বলেন তো? এত সহজে কারো মন ভেঙে দিবেন, আবার এত সহজে ক্ষমা আশা করবেন? আর ক্ষমা চাইছেন কেন আপনি? আপনি তো কোনো দিন আমাকে ভালোই বাসেননি। মানুষ ক্ষমা চায় তার কাছে যাকে ভালোবাসে, যাকে নিয়ে বিন্দু মাত্র ভাবে। আজকে আপনাদের বাসর রাত, আপনার ওখানে থাকা উচিত। তাছাড়া আপনার স্ত্রী অসুস্থ, রুগী। আর হ্যাঁ, ওনার কোনো কিছু লাগলে আমাকে ডাকতে বলবেন। আমি অন্য মেয়েদের মতো নই, উপকার করব, ক্ষতি নয়। আকাশ আর কিছু বলতে গেলে সুচি দরজাটা লাগিয়ে দেয়। আকাশের মন ভীষণ খারাপ হয়ে যায়। সে আসলেই বড় অন্যায় করে ফেলেছে, কিন্তু এত বড় একটা ভুল হয়েছে। সে এখন কি করবে? আচ্ছা, সে এখনো বুঝতে পারছে না সে কি নিতুকে ভালোবাসে। হয়তো, নয়তো সে কেন এত কিছু করবে, হয়তো বা না। কিন্তু এতটুকু ঠিক, শুধুমাত্র মানবিকতার খাতিরে সে নিতুকে বিয়ে করেনি। তাহলে রাস্তায় এমন হাজারটা মেয়ে পাওয়া যায় বিয়ের জন্য। আকাশ বুঝতে পেরেছে সে নিতুকে ভালোবাসে। আকাশ আর একটু দেরি করে না, আজই সে তাকে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটার হাতে বাকি যে কয়দিন আছে তাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, ফুলের মতো সুন্দর করে দেবে।
রুমে গিয়ে আকাশ দেখে নিতু ঘুমিয়ে পড়েছে। জানালা দিয়ে চাঁদের আলো ভেতরে পড়ছে। মেয়েটাকে কি অপূর্ব দেখাচ্ছে। আকাশ আর নিতুকে জাগায় না। যাক, মেয়েটা একটু ঘুমাক। পরের দিন সকালে ওর সাথে কথা বলে যাবে। আকাশ গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ওর চোখের ঘুম আসছে না। ও বুঝতে পারে ও নিতুকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সুচির সামনে ও নিতুকে নিয়ে কি করে সংসার করবে। সুচি খুব ভালো মেয়ে। ও যদি নিজে থেকে বুঝে এখান থেকে চলে যায় তাহলে ওদের তিনজনের জন্যই বেটার হবে। কিন্তু ও তো আর নিজে নিজে এখান থেকে চলে যেতে বলতে পারে না। দেখা যাক কি হয়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে আকাশের মা বোন আর সুচি উঠে নাস্তা তৈরি করছে। আকাশ একবার আকাশের বাবার রুমে উকি দেয়। আকাশের বাবা বসে বসে বই পড়ছে। এ বাসায় সবাই খুব তাড়াতাড়ি করে উঠে যায়। সকালবেলা মেয়েরা ওর মাকে কাজে সাহায্য করে। ও আর ওর বাবা সবসময় বসে একসাথে নাস্তা করে এবং বসে বসে টিভি দেখে, কথা বলে, নানান বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু আজকে আকাশের বাবার সামনে যেতে কেমন জানি অস্বস্তি হচ্ছে। শুধু ওর বাবা নয়, বাসার সব কয়টা মানুষের সামনে ওরা নিতুর যেতে কেমন লাগবে। ও সেটা ভেবে টেনশনে পড়ে যায়। নিতু তো অসুস্থ, ও তো বাসার কোনো কাজকর্ম করতে পারবে না। অন্তত যদি কাজকর্ম করতে পারতো তবুও মায়ের মন জোগানো যেত। বাঙালি ক্রিটিক্যাল শাশুড়ি বলে কথা। বউ শাশুড়ির সম্পর্ক সবসময় দাকুমড়ো হয়ে থাকে। আকাশ সিথিকে দেখে ডাক দেয়। সিথি, এই সিথি এদিকে আয়, শোন। কি হলো ভাইয়া, কোনো সমস্যা? হ্যাঁ, নিতু তো অসুস্থ, ও তো কোনো কাজকর্ম করতে পারবে না, কিন্তু মা তো রেগে আছে। এখন কি করি বলতো? ধুর ভাইয়া, তুমিও না। মা কি এতটাই খারাপ? মাই তো আমাকে বললো এসে আমি আর সুশ্রী আপু যাতে নাস্তাটা তৈরি করি। নিতু ভাবি অসুস্থ, মানে যে মানুষটার 2-3 দিন আগে অপারেশন হয়েছে। তুমি কি ভেবেছো বাসার সবাই অসন্তুষ্টি বলে সেই মেয়েটাকে দিয়ে খাটাবে? তুমিও না ভাইয়া, কি সব যে ভাবো। যাও, তুমি ভাবিকে নিয়ে পারলে আস্তে আস্তে টেবিলে চলে আসো, আমরা নাস্তা দিচ্ছি। আর যদি অসুবিধা হয় তাহলে রুমে নিয়ে দিয়ে আসবো। তবে সবার সাথে বসে খেলে ভাবির প্রতি সবার একটু ভালোবাসা জন্মাতো, বোঝোই তো। বাহ, তুই তো দেখি বেশ ভালো বুঝিস। আমি তোকে এতদিন বোকা ভাবতাম, এখন দেখি তুই আমার চেয়েও চালাক। বোকা আসলে আমি। আকাশ চলে যায়। শীতে ফিক করে হেসে দেয়। কেউ ওর প্রশংসা করলে ওর কাছে খুব ভালোই লাগে। আর ওর ভাই ওকে সবসময় বোকা বলে। সেই ভাই ওকে চালাক বলেছে। এতে শীতির খুশি হওয়ারই কথা। সুচি আকাশ আর শীতির কথা শুনছিল। মনে মনে ওর একটু খারাপ লাগে। আজ তো এই ক্যারটুকু তার জন্য দেখানোর কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। সবাই নাস্তা তৈরি করে টেবিলে বসে আছে। নিতু ঘুম থেকে উঠে। আকাশ এতক্ষণ নিতুর জাগার অপেক্ষায় বসেছিল। নিতু ঘুম থেকে উঠতেই আকাশ আর দেরি করে না। হুট করে একটা বক্স এনে নিতুর সামনে রেখে হাঁটু গিয়ে বসে বলে ফেলে। ঘুম থেকে উঠে এরকম একটা অবস্থা দেখে নিতু হা হয়ে থাকে। এই মুহূর্তে খুশি হবে নাকি অবাক হবে সেটা বুঝতে পারছে না। মানে ঘুম থেকে উঠলো না, এখনই আকাশ এসব শুরু করে দিল। সেটা তো সিনেমার চেয়েও নাটকীয়। তবে নিতু মনে মনে বেশ খুশি হয়, কারণ যে মানুষটা তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে, তার জন্য এত করছে, তাকে নিতু ভালোবেসে ফেলেছে। নিতু আর দেরি না করে আকাশকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বলেন এত তাড়াতাড়ি? যে মেয়েটা দুদিন আগে রেস্টুরেন্টে আমার সাথে ঝগড়া করেছে, সে এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেললো? আপনিও তো আমার সাথে ঝগড়া বাঁচিয়েছেন, তা আপনি কেন বাসলেন শুনি? আচ্ছা নিতু, এটা পড়ে এসো নিচে, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। ইচ্ছে করলে তোমার খাবার উপরে আনা যেত, কিন্তু তুমি তাদের সাথে বসলে তোমার প্রতি মায়া হবে। কথা না বললে তো কারো প্রতি কারো মায়া হয় না, তাই না? অন্তত এটুকু তো তোমাকে করতেই হবে। আরে, আপনি বললেও তো আমি উপরে খেতাম না। এমনিতেও আমার অপারেশন, আমি তো কাজকর্ম করতে পারতাম না, কিন্তু অন্তত সবার সাথে মিশতে তো পারবো, সময় তো দিতে পারবো। আমি জানি না আমি কবে ঠিক হব, আদৌ ঠিক হব কি না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রত্যেকটা মানুষের সাথে হাসি খুশি থেকে সবাইকে ভালোবেসে কাটিয়ে দেব। আমার তো আপনারা ছাড়া আর কেউ নেই। এই কথা বলতে গিয়ে নিতু কান্না করে দেয়। আকাশ ওকে জড়িয়ে ধরে, তারপর আস্তে আস্তে করে ওকে নিয়ে নিচে নামতে থাকে। সবাই খাবার টেবিলে বসে। সুচি খাবার দিচ্ছিল। আকাশের মা একটু মুখ গোমরা করে বসে আছে। আকাশের বাবা নিতুকে দেখে বলে, নিতু, তোমার শরীর এখন কেমন? আমার শরীর ভালো বাবা। আপনার শরীর ভালো? বাহ, তুমি আমার কথাও জানো।
হ্যাঁ, আমি খেয়াল করেছি আপনি অসুস্থ। ইন্টারেস্টিং তো, নিজে অসুস্থ থেকে আরেকজনের খেয়াল রাখছো। বাহ, বুদ্ধিমতী মেয়ে। নিতু লজ্জা পায়। খাবার খাওয়া শেষ হলে যে যার কাজে চলে যায়। আকাশের মা চুপচাপ বসেছিল। তখনই নিতুর রুমে ঢুকে নিতুকে আসতে দেখে আকাশের বাবা বলে ওঠে, এই মেয়ে, তুমি কি বোকা নাকি? অসুস্থ শরীরে এখানে আসলে কেন আবার? বাবা মার সাথে দুটো কথা বলতে এলাম। আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই। আপনাদের সাথে দেখা হওয়ার পর সবাইকে আমার আপনজন মনে হচ্ছে। আমি তো কদিন পর চলে যাব। যে কটা দিন আছি আপনাদের সাথে যদি সময় না কাটাই তাহলে কি করে হয় বলুন তো? আকাশের বাবা মা অবাক হয়। চলে যাবে মানে? কি বলতে চাও তুমি? কোথায় যাবে? তোমার তো যাওয়ার জায়গা নেই। ডাক্তার বলেছে আমার হাতে বড় জোর আর 2 মাস সময় আছে। তারপর আমার তো লাস্ট স্টেজ চলছে। আপনারা তো শুনেছেন, এটা জানেন না আমি আর বেশি দিন বাঁচবো না। এখন বলেন, যে কটা দিন বেঁচে আছি, জীবনে যে মেয়েটা কোনো দিন ভালোবাসা পায়নি, এখন ভালোবাসার একটা সুযোগ পেয়ে কি আমি সেটা হাতছাড়া করব? আপনারা আমাকে ভালো না বাসলেও আমি বারবার আপনাদের কাছে ভালোবাসার জন্য আসবো, আপনাদেরকে ভালোবাসবো। এই কথা শুনে আকাশের বাবা মা দুজনে স্তব্ধ হয়ে যায়। আকাশের মা মেয়েটাকে মেনে নিতে পারেনি ঠিক, কিন্তু এত সুন্দর ফুলের মতো একটা মেয়েকে চোখের সামনে তারা মরতে দেখতেও পারে না। তুমি এত ভেবো না বোকা মেয়ে। এখানে সবাই তোমাকে ভালোবাসে। চিন্তা করো না, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। নিতু মাথা দোলায়। আকাশ রুমে এসে দেখে নিতু জানালার দিকে তাকিয়ে আছে। আকাশ লক্ষ্য করেছে এটা। নিতু প্রায়ই জানালার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, মেয়েটার কি মন খারাপ হলে সে জানালায় দেখে? সেটাই তো মনে হয়। আকাশ পাশে গিয়ে বসে। তোমার শরীর এখন কেমন? এই তো ভালো। আপনি কখন আসলেন? আসলাম মাত্রই। জানালা দিয়ে কি দেখছো? কিচ্ছু না। তোমার কি মন খারাপ? কি করে বুঝলেন? প্রায় খেয়াল করেছি তুমি জানালার দিকে তাকিয়ে থাকো, আর সেটা তখনই করো যখন তোমার মন খারাপ থাকে। কি দেখো জানালা দিয়ে? আগে জানালা দিয়ে তাকালে মনটা ভালো হতো, এখন আরো বেশি খারাপ লাগে। মনে হয় এই সৌন্দর্য, এই প্রকৃতি আমি আর বেশি দিন মন ভরে দেখতে পারবো না। ধুর, তুমি সারাদিন কি এসব নিয়ে পড়ে থাকবে? একটা কথা আছে, যতদিন বাঁচবে হাসবে খেলবে, মন ভরে আনন্দ করবে। কে জানে পরদিন পৃথিবীতে থাকো না না থাকো। এটা তোমার একার বেলায় না, সবার বেলায়। তাই যে কদিন আমরা বাঁচবো মন খারাপের গল্প করব না, শুধু শুধু ভালোবাসবো, ভালো কথা বলবো। আচ্ছা দেখি, ওঠো তো, এখানে আসো, আয়নার সামনে আসো। আবার কি হলো? তোমার জন্য একটা গলার চেইন নিয়েছি। বিয়েতে তো কিছুই দেওয়া হয়নি, তাই চোখের সামনে চেইনটা পরায় সুন্দর লাগাই নিয়ে এসেছি। আকাশ বক্সটা খুলে নিতু সেটার দিকে এক পলকে তাকিয়ে থাকে। এসবের প্রতি ওর কোনো কালেই কোনো ইন্টারেস্ট ছিল না। তাছাড়া এসব দিয়ে নিতু কি করবে? চেনটা খুব সুন্দর, কিন্তু এটা আপনি মাকে দিয়ে দিন। এটা কি বলো? আমি তোমার জন্য পছন্দ করে এনেছি, মাকে কেন দিব? মাকে তো আমি এরকম 1000টা চেন দিতে পারি। এটা আপনি আমাকে দিয়েছেন, এখন এটা আমার। আর আমি চাই আমার এই চেনটা মা পড়ুক। আমি তো চলেই যাব। এই চেনটা আর বেশি দিন গলায় রাখতে পারবো না। এটা পড়লে এটা দেখে আপনার আমাকে মনে পড়বে, আর মায়ের কাছে মেয়ের চেন থাকবে। এর থেকে বড় আর কি হতে পারে? আরেকবারই মরার কাহিনী বললে তোমাকে আমি আরেকটা চড় দিব, মাথা ঘুরে পড়ে যাবে। এই সমস্ত আবোল তাবোল কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না। আমি তোমার জন্য এনেছি, তুমি পড়বে, এত মহান শাস্তি হবে না। আকাশ ধমক দিয়ে নিতুকে চেনটা পরিয়ে দেয়। নিতু আকাশের অবস্থা দেখে পড়তে রাজি হয়। এমন সময় ভাইয়া ভাবি, আব্বা মা তোমাদেরকে নিচে ডাকছে। নিচে ডাকছে কেন? মাত্রই না খেয়ে এলাম। আরে ধুর, আমি জানি না কি এসব। তোমার কি মনে হয় তোমাকে মা বারবার খাওয়ার জন্য ডাকে? আচ্ছা যা, প্যান প্যান করিস না, আসছি। আকাশ আর নিতু নিচে যায়। গিয়ে দেখে ওনার অনেকগুলো গহনার বক্স আর কিছু কাপড় চোপড় নিয়ে বসে আছে। সেগুলো দেখে আকাশ আর নিতু দুজনে অবাক হয়ে যায়। আকাশের বাবা আকাশ আর নিতুর দিকে তাকিয়ে বলে, তোমরা এখানে বসো। এসব কি বাবা? আসো মা, তুমি এখানে আমার পাশে এসে বসো তো। আকাশের মায়ের মুখে নিতুকে মা ডাকতে শুনে ওর প্রাণ জুড়িয়ে যায়। ও অবাক হয়ে যায়, বুঝতে পারে এসবের আয়োজন ওর জন্যই। নিতু আকাশের মায়ের পাশে বসে।
আকাশমা একটা গহনা তাকে পরিয়ে দিতে দিতে বলে, এটা আমাদের খানদানি হার, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। এটা আমি আমার ছেলের বউর জন্য রেখে দিয়েছিলাম। সুশ্রীর কপালে তো আর জুটলো না, এটা এখন তোমারই। শুধু এই হারটাই না, এখানে বেশ কয়েকটা হার আছে আর কাপড় চোপড়ও আছে। এগুলো সবই তোমার জন্য কেনা হয়েছে। দেখো পছন্দ হয় কিনা, পছন্দ না হলে আরও আনা হবে। নিতু অবাক হয়ে যায়। এত এত হার আর কাপড় সে একসাথে কোনো দিন দেখেনি। বিশ্বাসই করতে পারছে না এত সব কিছু তার জন্য। কিন্তু নিতু তো এসব চায় না। সুচ্ছিরি যদি এসব দেখে ওর কাছে কেমন লাগবে। ঠিক এই সময় ভাবতে না ভাবতে সুচ্ছির ভেতরে ঢুকে নিতু তখন বলে ওঠে, এখানে আসো তো। কি হলো, আমাকে আবার ডাকছো কেন? আকাশের বাবা মা অবাক হয়ে, মেয়েটা কি করতে চাইছে আবার? ওকে ডাকছো কেন? নিতু সুচ্ছির গলায় একটা হার দিয়ে বলে, এগুলোর উপর তোমার হক সবচেয়ে বেশি ছিল। ভবিষ্যতে তোমারই থাকবে। এইগুলো তুমি রাখো। বাবা আর মা আমাকে উপহার দিয়েছেন, আমি খুশি হয়েছি। আমি এখান থেকে একটা হার আর একটা কাপড় নিচ্ছি, বাকিগুলো আপনারা সুশ্রীকে দিয়ে দিন। এগুলো ওর বেশি প্রয়োজন। এবার আকাশ রেগে যায়। মেয়েটার মাথায় সমস্যা আছে নাকি? পরিবেশটা নষ্ট করে দিল। বাবা মা এখন কি ভাববে? তবে আকাশের বাবা মা উপরে উপরে অবাক হলেও ভেতর ভেতরে নিতুর প্রশংসা করে। মেয়েটার মন আছে বলে যায়, কিন্তু নিতু সব সুচ্ছিকে কেন দিয়ে দিচ্ছে? এগুলো তো ওর জন্য কেনা হয়েছে। তুমি কি পাগল হলে? ভালো পরিবেশ নষ্ট না করলে তোমার হয় না? আকাশ, তুমি চুপ থাকো, আমি ওর সাথে কথা বলছি। কি হয়েছে ঋতু, এগুলো তোমার পছন্দ হয়নি? না বাবা, খুব পছন্দ হয়েছে, কিন্তু কি বলেন তো, এত জিনিস তো আমি একা পড়তে পারবো না। এগুলো তো সব সুশ্রীর পাওয়ার কথা ছিল, তাই সুশ্রী কিছু পড়ুক, আমিও পড়বো। আকাশের বাবা মা আর কিছু বলতে যাবে, তখনই সুচ্ছি বলে ওঠে, তুমি তো ভালোই নাটক করো। তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম। এসব আমাকে দিয়ে কি বোঝাতে চাইছো? তুমি অনেক মহান। তুমি রাখো তোমার এই সমস্ত জিনিসপত্র। আমার আসল হারই যখন আমি পেলাম না, এই নকল হার নিয়ে আমি কি করব? এসব আমার চাই না। কিন্তু আর কিছু বলতে যাবে, সুচ্ছি তখনই রেগে চলে যায়। ওর মন খারাপ হয়ে যায়। সুচ্ছির হয়তো ওকে ভুল ভাবছে। ও হয়তো ভাবছে নিতু লোক দেখানোর জন্য এসব করছে, কিন্তু নিতুই জানে সে আসলে এসব কেন করছে। সেদিনের পর কেটে যায় প্রায় 1.5 মাস। বাড়ির সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। উপর উপর থেকে নিতু এখন আগে থেকে অনেকটাই সুস্থ, কিন্তু ভেতর ভেতর নিতু দিনকে দিন অসুস্থ হয়ে পড়েছে। নিজের সাথে সে আর লড়াই করতে পারছে না। অপারেশনের জায়গাটা কিছুটা শুকিয়ে গেছে, মোটামুটি হাঁটতে পারে, কিন্তু সে জানে বড়জোর আর 15 দিন বাঁচতে পারবে। এই 1.5 মাসে নিতু সবার মনে অনেক জায়গা করে নিয়েছে। এখন যে সুচ্ছি ওকে ভুল বুঝেছিল, সে ওকে এখন ভালোবেসে ফেলেছে। এরই মাঝে সিথির বিয়ে ঠিক হলো। সেই বিয়েতে সুচ্ছির বাবা মাকেও ইনভাইট করা হয়েছে। এটা নিয়ে আকাশের বাবা মা চিন্তায় পড়ে যায়। এখন কি জবাব দেবে ওর বাবা মাকে? ওর বাবা তো এসে দেখবে যে আকাশ বিয়ে করে ফেলেছে। আকাশের বাবা রুমে বসে চিন্তা করে, তার মাথায় হাত। স্বামীকে চিন্তিত দেখে আকাশের মা জিজ্ঞেস করে, কি হলো, মেয়ের জন্য মন খারাপ লাগছে? আকাশের বাবা সোজা হয়ে বসে, তারপর আকাশের মায়ের দিকে তাকিয়ে বলে, সে তো করবেই গো, আমি ভাবছি অন্য কিছু। অন্য কিছু কি আবার? বিয়েতে সুস্ত্রীর বাবা মা আসছে, সংসারের সুখ দেখে। এতদিন তো সবাই ওর বাবা মায়ের কথা ভুলেই গেছে, কিন্তু কাল যে তারা আসবেন, কি জবাব দেব? আর নিতুকে দেখে ওনারাও কি রিয়েক্ট করে কে জানে। আল্লাহ, আমি তো এসব ভেবে দেখিনি। ঠিক তো, তাহলে এখন কি করব? আচ্ছা আসুক, দেখি বুঝিয়ে বলবো। তাছাড়া সৃষ্টি তো এখন সব মেনেই নিয়েছে। আমরা আমাদের বউ মেনে নিয়েছি, ওনারা এতে কি বলবে আবার? না গো আকাশের মা, সব কিছু এত সোজা নয়। সুশ্রী মেনে নেওয়ার অভিনয় করছি, মেনে নেয়নি। প্রথম প্রেম আর ঘর বাঁধার মানুষের সাথে স্বপ্ন, সে কি কখনো ভালো ভোলা যায়? সুশ্রী ভুলেনি, তুমি ভুলতে পারছো। এখনও তো আলমারি থেকে তোমার পুরনো ডায়েরি বের করে হাতছাড়াও যখন তোমার। এসব কথা কেন বলছো? আমি আসছি, পরেরটা পরে দেখা যাবে।
চিন্তা করো না তো, এসব ছাড়ো, ভাবার অনেক বিষয় আছে মেয়ের বিয়ের সামনে, এসব নিয়ে ভাবো। আকাশের মা উঠে চলে যায়। আকাশের বাবা উদাস হয়ে যায়। সে জানে প্রথম ভালোবাসা ভুলা এত সহজ নয়, কারণ সে এমনই এক ঘটনার সাক্ষী। আকাশের মা আজ থেকে 30 বছর পূর্বে এক ছেলেকে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার শ্বশুর তা হতে দেয়নি। সেই ছেলেকে জেলে দিয়ে জোর করে মেয়েকে বিয়ে দেন আকাশের বাবার সাথে। তারপর থেকে তাদের সংসার শুরু হয়। সংসার আর সামাজিকতার বেড়াজালে আকাশের মা তার সেই অভাগা প্রেমিকটির খবর আর জানতে পারেনি কোনোদিন। সে কি বেঁচে আছে না মরে গেছেন তাও জানেন না, তবে তিনি এখনও তাকে ভালোবাসেন। মনে করেন লোকটা দেওয়া শেষ স্মৃতি একখানা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি, ছিঁড়ে যাওয়া পুরনো ধুলোমাখা ডায়েরি। এখনও তিনি সেগুলো বের করে দেখেন। কেউ যখন না থাকে তখন তিনি কাঁদেন, এক একা গল্প করেন। আকাশের বাবা জানে সামাজিকতা আর নিয়মের বেড়াজালে তার অর্ধাঙ্গিনী আটকে পড়ে আছে, তার সাথে সংসার করছে, কিন্তু তার মন এখনও সেই পুরনো প্রেমিকের মাঝেই পড়ে আছে। সেজন্য তিনি তার অর্ধাঙ্গিনীর চোখে তার জন্য কখনো ভালোবাসা দেখেননি, দেখেছেন শুধু করুণা। কিন্তু কিছু করার নেই বলেই তিনিও তার ভাগ্য বলেই মেনে নিয়েছেন। তাই তো এই অভিজ্ঞতা থেকে অন্তত তিনি এটুকু বলতে পারেন যে আকাশের সাথে যে মেয়েটি বিয়ে হওয়ার কথা, যে মেয়েটি তাকে এত ভালোবাসতো, সে তাকে এত সহজে ভুলে যাবে না। হয়তো কোনো দিনই ভুলে যাবে না, ভুলতেই পারবে না, ঠিক যেমনটা পায়নি আকাশের মা। আজকে রাতে আকাশের বোনের হলুদের প্রোগ্রাম। বাড়িতে অনেক লোকের ভিড়। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সিঁথিকেও খুব সুন্দর করে হলুদের সাজে সাজানো হয়েছে। সুচিরও বেশ সুন্দর করে সেজেছে। না, মেয়েটা সুন্দরও বটে, কিন্তু এত ভিড়ের মাঝে আকাশ কোথাও নিতুকে দেখছে না। কি হলো, ওর তো এখানে আসার কথা। দেখি তো রুমে উকি দে। আকাশ রুমে উকি দিতে যায়, গিয়ে দেখে নিতু রেডি হচ্ছে। নিতু শাড়িটা পেটে গুজে দিচ্ছিল। ওর সাদা ধবধবে পেটটা দেখে আকাশের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। আকাশ পেছন থেকে গিয়ে নিতুকে জড়িয়ে ধরে, ওর পেটে সুড়সুড়ি দিতে থাকে। নিতু হাসতে থাকে, তারপর থেমে বলে, তুমি ভারী দুষ্টু হয়ে গেছো, শুধু আমাকে জ্বালাও। হ্যাঁ, আমার আর কি আছে, তোমাকেই তো জ্বালাবো। কিন্তু আমি যে সব সময় থাকবো না, তোমার জ্বালা সহ্য করার জন্য আরেকটা মানুষ দরকার। উফ, তুমি না, তোমার সাথে আমি কথাই বলবো না। একটু কথা বলতে আসলেই তুমি এসব বলে পরিবেশটা নষ্ট করে ফেলো। দৌড় দিল মেজাজ খারাপ করে। আকাশ চলে যায়। একটু দূরে দাঁড়িয়ে সুচ্ছিরি সব দেখছিল। ওর কষ্ট হয় খুব। ইস, আজকে এই মান, অভিমান, ভালোবাসার রাগ সব তার সাথে হতো, কিন্তু কোথা থেকে নিতু এসে সুচির মন খারাপ করে চলে যায়। এদিকে নিতু কান্না করে। সে তো আসলেই আর থাকবে না, কি করে এত মায়া কাটিয়ে সে চলে যাবে? আকাশ কি তাকে ভুলতে পারবে? জীবনের সামনে এগিয়ে যেতে পারবে? নিজের সবাই গায়ে হলুদের জন্য বসে আছে। আকাশের বাবা মা গেস্টদের আপ্যায়ন করছে। আজকে কিছু মেহমান এসে ওদের বাড়িতে থাকবে, আগামীকাল বিয়ে খেয়ে তবে যাবে। ওদিকে সিথিকে নিয়ে সুচি আর অন্য সব কাজিনরা মজা করছে। আকাশও বেশ মজা পাচ্ছে। ইস, ওর পিসি বোনটা কত খুশি আজ। ঠিক এই সময় আকাশ খেয়াল হয় নিতু তো আসেনি। ইস, ও কি বেশি খারাপ করে ফেলেছে ওর সাথে? আকাশ উঠে দেয়, নিতুকে আনতে যাবে। ঠিক এমন সময় নিতু নিচে নামে। আকাশের দিকে চোখ পড়তে চোখটা সরিয়ে নেয়, কিন্তু আকাশ আর চোখ ফেরাতে পারে না। নিতুকে এত সুন্দর লাগছে বলার মতো না। নিতু তার বিয়েতে বউ সাজেনি, তাই সুন্দর করে সে নিতুকে কখনোই দেখেনি। নিতু আজ সেজেছে, বেশ করে সেজেছে। সবাই হলুদ কাপড় পরেছে, কিন্তু নিতু পরেছে লাল। ওর লাল খুব পছন্দ, তাই নিতু পাড়ের একটা লাল জামদানি হাতে ম্যাচিং চুড়ি, কানে দুল আর টিপ পরেছে, চোখে দিয়েছে কাজল। আকাশ হা হয়ে চেয়ে আছে। ওরে বাস, এ তো পুরোপুরি নেমে এসেছে। দেখো দেখো, সুশ্রী আপু ভাইয়া ভাবিকে দেখে কেমন হা করে বসে আছে। সুচি তাকায়, নিতুকে খুব সুন্দর লাগছে। সুচি কেন যেন নিতুর উপর রাগ হচ্ছে। আশ্চর্য, আজ গায়ে হলুদ, সবাই হলুদ পড়েছে, ও লাল কেন পড়লো? ও কি সুন্দরের প্রতিযোগিতা করছে? ও জানে যে আকাশ ওকে ভালোবাসে, আর আকাশ যাতে সুচির কখনো না হয় তাই জন্য কি সে এসব করছে? নিতু এটা ঠিক করেনি, ওসব অ্যাটেনশন একা পেতে চাচ্ছে। আজও সুচি তো মেনে নিয়েছে। হ্যাঁ, মনে মনে সে এখনও আকাশকে আগের মতোই ভালোবাসে। তবে উপরে তো সবাই জানে, এমনকি নিতুও জানেন সুচি মেনে নিয়েছে। তবে এসব করার মানে কি? এই সুশ্রী, দেখ আজকে কি দারুণ লাগছে, মনে হচ্ছে আরেকবার বিয়ে করি, একেবারে বউ সাজিয়ে। হ্যাঁ, আসলেই খুব সুন্দর লাগছে।
আকাশের মুখ থেকে নিতুর এত প্রশংসা শুনে সুচিরির হিংসে হতে শুরু করে। এবার ও নিজেও বুঝতে পারে না ও কেন এমন করছে। ও তো চেয়েছিল ওরা একসাথে থাকুক, তবে এখন কেন? কিছুক্ষণের মাথায় মেহমানরা আসা শুরু করে। সুচির বাবা মাও চলে আসে। আকাশের বাবা মার সাথে হাত মেলায়। আকাশের বাবা মা একে অপরের দিকে তাকায়। সুচিকে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে। ওর মা ওর কপালে চুমু খায়। ও আমার বাচ্চা কাঁদে না। মামুনিকে অনেকদিন পর দেখলি, তাই না? মা বাবা, তোমাদের ছেড়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তোমরা এতদিন আসো নাই কেন? ভালো করেছো আসছো। এবার আমি তোমাদের সাথে চলে যাব। এখানে থাকতে আর ভালো লাগছে না। আকাশের বাবা মা একে অপরের দিকে তাকায়। তারা ইতস্তত বোধ করে। মেয়েটা এখনই এভাবে বলছে কেন? ও তো যথেষ্ট ম্যাচিউরড, এরকম তো কখনো করে না। সুচির মা অবাক হয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে বলে, ও মাই বেবি, বুঝতে পারছি আমাদের তুমি খুব মিস করেছো, কিন্তু তোমার তো মন ভালো করার জিনিস এখানে আছেই, সমস্যা কি? সে আর আছে? সে থাকলে তো ভালোই হতো। মানে কি কি বলতে চাচ্ছ? পরিষ্কার করে বলো। আকাশের বাবা আকাশের মাকে ঠেলা দেয়। রাবেয়া, দ্রুত থামাও। মেয়েটাকে উদ্ভ্রান্তের মতো লাগছে। ও মেবি নিজের সাথে আর পারছে না। সদর দরজা, সব মানুষ এখানে জড়ো আছে। এরা বেফাস কিছু করে বসলে মান সম্মান সব শেষ হবে। আমারই ভাই ভাবি চিনি আমি, এরা কি করতে পারে। পরে ভেতরে না হয় আমরা এটা নিয়ে আলোচনা করব, পরিস্থিতি বুঝিয়ে বলবো, তবে সবার সামনে যাতে কোনো তামাশা না হয়। থামাও। আকাশের মা তড়িঘড়ি করে সুচির মাকে জড়িয়ে টেনে নিয়ে যেতে যেতে বলে, আরে ভাবি, আপনারা দূর থেকে এসেছেন, আগে আসেন, রেস্ট নেন, কিছু খান, তারপর সব বলা যাবে। আসেন তো ভাইজান, আপনিও আসেন। এই শ্রী, চল ওদের খাবার ব্যবস্থা করি। সুচির বাবা মাকে ওপরে খাবার দেওয়া হয়। খাবার খেতে খেতে সব গল্প করছিল তখনই কিন্তু সুচি চুপচাপ। আর এটা আসার পর থেকে ওর মা খেয়াল করেছে। খাবার শেষ হওয়ার পর সুচির মা বলে ওঠে, কই কন্যা কই? দেখি তো বিয়ের কনের কি অবস্থা। আকাশের মা আকাশের বাবার দিকে তাকায়। আকাশের বাবা চোখের পলক ফেলে ওর মাকে সান্ত্বনা দেয়, ঘাড় নাড়িয়ে কিছু একটা ইঙ্গিত দেয়। আকাশের মা উঠে দেয়। ভাবি উঠে আসেন, আমরা সিথির কাছে যাই। সবাই নিচে যায়। তার আগে আকাশের বাবা সিথির কাছে কল করে কিছু বলে দেয়। সিথি তখন মিতুকে ডাকে। ভাবি, এই ভাবি শোনো, তোমাকে বাবা উপরে রাখছে, কি যেন বলবে আর্জেন্ট। প্লিজ বাবার রুমে একটু গিয়ে বসো, আর বাবাকে না পেলে চিন্তা করো না, আসবে। নিতু কোনো প্রশ্ন করে না, মাথা দুলিয়ে চলে যায়। আসলে ওরা প্ল্যান করে যে নিতুকে আপাতত নিচে ওর মা বাবার সাথে সবার সামনে মুখোমুখি হতে দেবে না, তাহলে ওরা ওকে অপমান করবে। নিতুকে দেখানোর আগেই আকাশের বাবা ওদেরকে যা বলার নিজে বলবে। ওরা মানলে ভালো, না হলে কিছু করে নাই। ওদের জন্য তো ছেলের সুখ কেড়ে নিতে পারে না, কিংবা অসহায় মেয়ের সাথে বেইমানি করতে পারে না। এমনিতেই নিতু এই কয়দিনে সবার চোখে মনি হয়ে গেছে। নিতু উপরে যাচ্ছিল, ঠিক তখনই সুচির মার সাথে ধাক্কা খায়। সুচির মা পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয়, তারপর সোজা হয়ে নিতুর দিকে তাকিয়ে বলে, এই মেয়ে চোখ কপালে নিয়ে হাঁটো। ইস, আরেকটু জন্য দিছিল সব সাজ নষ্ট করে, যত সব বস্তি কোথাকার। সরি আন্টি, আমি ইচ্ছে করে করিনি, আপনি একটু দেখে হাঁটলেই হতো। বেয়াদব মেয়ে, মুখে মুখে কথা বলো, এক চর মারবো। আকাশের মা আর সুচির পিছনে ছিল, তারা খেয়াল করেনি চোখের পলকে কি ঘটে গেল। নিতু বুঝলো এই মহিলার মাথায় সমস্যা, তাই সে কথা না পেরে উপরে চলে গেল। কিন্তু উপরে গিয়ে আকাশের বাবাকে কোথাও পেল না, উনি ওয়াশরুমে ছিলেন। এদিকে সুচির মা স্মৃতিকে দেখে কপালে চুমু দেয়। বাহ, কি সুন্দর লাগছে। ইস, আমার মেয়ের কবে যে এই দিনটা আসবে, আকাশের সাথে ওর বিয়েটা দেখবো। স্মৃতি ওর মার দিকে তাকায়। সুচির চোখ চক চক করে ওঠে। ইস ইস, সেদিন কি আদৌ আসবে? স্মৃতির মা ওকে চোখ টিপ দেয়। এরপর সুচির মাকে বলে, ভাবি, এখন এসব বলে আর কি হবে? ছেলে তো কাজ একটা ঘটিয়ে ফেলেছে, ও তো বিয়ে করে ফেলেছে হুট করে, আপনাদের লজ্জায় জানানোর সাহস হয়নি। এই কথা শুনে ভদ্রমহিলা লাফিয়ে উঠে দেন, চোখ গরম করে আকাশের মায়ের দিকে ঝুঁকে এসে বলেন, মানে কি? আকাশ বিয়ে করে ফেলছে মানে কি? আকাশের মা ঢোক গিলে এই মহিলা এখন কি বলবে।
ঠিক এ সময় নিতু সেখানে এসে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, ও মা, কে কোথাও পেলুম না। ওই ব্যাটা আমার শ্বশুর মশাই না হয়ে অন্য কেউ হলে আজ খবর হতো। আকাশে মা, সিদ্ধি, সচ্ছি অবাক হয়ে তাকায়। মেয়েটা আবার যদি কোনো গন্ডগোল পাকায় না, ওর মুখ ছোটার আগে বন্ধ করতে হবে। কিন্তু ওরা কিছু করার আগে নিতুকে দেখে সচ্ছির মা অবাক হয়ে বলে, এই মেয়ে, তুমি আবার এখানে? এই সিদ্ধির মা, এই মেয়েটা কে? এখানে কেন? কাহিনী কি? আকাশে মা তালবাহানা করে না, এটাই উপযুক্ত সময় সব সত্যি বলার। আকাশে মা নির্লিপ্ত গলায় বলে ওঠে, এই আকাশের বউ, আমাদের আদরের বৌমা নিতু। মা, উনি তোমার চাচি শাশুড়ি, সুশ্রীর মা। নিতু অবাক হয়, উনি সুচ্ছির মা। এত দেমাগ অহংকারী মহিলা ওর মা। ও তো অনেক ঠান্ডা আর নিরো অহংকার। উনি কার মতো তবে? নিতু তখন জিভ কাটে, ইস, ওনার সাথে তো একটু আগে বাঘবিন্দটা হলো। নিতু সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুচ্ছির মা দূরে সরে যায়। এ সময় আকাশের বাবা সেখানে আসে। সুচ্ছির মা বলে ওঠে, বউ মানে? তুমি আকাশের বউ? এটা কি করে হয় ভাইজান? এসব কি? আমাদের সাথে এরকম জঘন্য মজা করতে বাচ্ছে না আপনাদের? না, কারণ এটা মজার নয়। আর তুমি চেতলা কেন? পরিস্থিতির কারণে আমার ছেলেটা ওকে বিয়ে করেছে। মেয়ে তো তোমার মেয়ের চেয়েও সুন্দরী। এই কথা শুনে সুচ্ছির মা উঠে দেয়, ঝাঁঝালো কণ্ঠে বলে, পরিস্থিতি মানে? এসব ভুংভাং বলা বাদ দেন। সুশ্রী, এসব কি? উনি যা বলছে তা কি? হ্যাঁ, সব সত্যি। সব সত্য বলে দিল সুচ্ছি। এসব শুনে সুচ্ছির মা যেন বিরাট ধাক্কা খায়। তিনি আর দেরি করেন না, সুচ্ছির বাবাকে খুঁজতে শুরু করেন। আর এক মুহূর্তে এখানে থাকবে না, কারণ এরা অনেক বড় ধোঁকা দিয়েছে সবাইকে। কিন্তু আকাশের বাবা তাকে বোঝানো শুরু করে। নিতু অবাক হয়ে সবাইকে দেখে, ইস, নিতু এসবের জন্য দায়ী। হঠাৎ করে ভদ্র মহিলা গিয়ে নিতুকে চর মারতে থাকে। সুচ্ছির মায়ের কাণ্ড দেখে সবাই হতবাক হয়ে যায়। আকাশের বাবা তেড়ে এসে বলেন, এসব কি ভাবি? আপনি সে কখন থেকে যা ইচ্ছে বলছেন করছেন। আমরা ভদ্র ব্যবহার করছি বলে আমাদের ভদ্রতার সুযোগ নেবেন না দয়া করে। ভাইজান, তোমার বউকে বোঝাও। তুমি এমন করতেছো কেন? মেয়েটাকে মেরে দিলা? নিতু নিতু মাথা নিচু করে থাকে। সুচি ওর মাকে একপাশে নিয়ে ফিসফিস করে বলে, মা, পাগল হলে নাকি? এটা তুমি কি করে করলে? তুমি কাজটা ঠিক করো নাই। সবার চোখে এখন তুমি অপরাধী হলে। তোরা কিছু পাগল হলি? মেয়েটা তোর আকাশের কেড়ে নিছে, তোর খারাপ লাগছে না? আহ মা, সেসব লাগলেও এখন আমার কিচ্ছু করার নেই। ভাগ্য ভেবে আমি সব মেনে নিয়েছি। দত্তরি, আমি আর এখানে থাকবো না। এই চলো তো। আসন শ্রুসে, তোর মতো বোকা একটাও দেখিনি। কোথাকার কোন মেয়ের জন্য নিজের পছন্দের মানুষকে ছেড়ে দিলি? তুইও পারিস, তবে আমি হলে কখনই এটা মানতাম না। এই চলো, এই বিয়ে তার থাকবোই না। সুচি মা রেগে চলে যায়। সুচির বাবা ওর ভাইকে জড়িয়ে পিঠ চাপড়ে দিয়ে চলে যায়। সুচি কান্না করতে করতে চলে যায় ওর রুমে। নিতুর বেশ খারাপ লাগে, ইস, ওর জন্য মুহূর্তেই সব কিছু খারাপ হয়ে গেল। পুরো বিয়ে বাড়িটা বিষাদে পরিণত হলো। ঠিক তখনই আকাশ আসে। সবাইকে চুপচাপ দেখে আকাশ জিজ্ঞেস করে, কি হয়েছে? সবাই চুপচাপ কেন? আকাশের বাবা সবাইকে ইশারা করে আকাশ যাতে না বুঝে কিছু, তাহলে ঝামেলা হবে। তাই সবাই বিষয়টা এড়িয়ে যায়। কিছু না তো, মেয়েটা চলে যাবে তাই সবার একটু মন খারাপ। এই নিতু, আয় তো। কই রে সুশ্রী, ভেতরে ঢুকলি কেন? আয়, ওকে হলুদ দিতে হবে না? আয় তোরা, এই গান বাজা। আবার সবাই আনন্দে মেতে ওঠে। আকাশ নিতুর সাথে কাপল ডান্স করে। দূর থেকে সুশ্রী দেখে দেখে মন খারাপ করে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ও। মা ঠিকই বলেছে, দুদিনের আশা মেয়ের জন্য কেন সে তার অধিকার ছাড়লো। আজ এই মেয়েটার জায়গায় তার থাকার কথা, তার সেখানে কি না। সেদিনের মতো অনুষ্ঠান শেষ হয়। নিতুর একটু শরীর খারাপ লাগছে। ওর এই অবস্থায় এত আনন্দ হুল্লোড় করা উচিত ছিল না। রাতে নিতু শুয়ে শুয়ে কুকাতে থাকে। আকাশ এসে দেখে নিতু শুয়ে আছে। আরে এত দ্রুত ঘুমালে কি হলো? আনন্দ হচ্ছে না? দেখলে সবাই কত খুশি। নিতু কোনো কথা বলে না। আকাশ তখন হেসে হেসে বলে, জানোনি তো, আমার ছোট বুড়িটা কাল চলে যাবে। এইটুকুন থেকে বড় করেছি, আর কাল সে আরেকজনের দখলে চলে যাবে। ওহো, একটা কথা, আমাদের এমন একটা হলুদ হওয়া উচিত না? তাই না? অবশ্য আমাদের বিয়েটা হুটহাট হয়ে গেল বিধায়, না হলে তো
আকাশ সেই কখন থেকে বকবক করছে, কিন্তু নিতুর কোনো খবরই নেই। আকাশ হঠাৎ করে চুপ হয়ে যায়। আশ্চর্য, সে এত বকবক করছে, মেয়েটার কোনো খবর নেই যে। আকাশ নিতুর দিকে ফিরে তারপর ঠেলা দিয়ে বলে, এই মেয়ে ঘুমালে নাকি? কি হলো তোমার চুপচাপ যে? আকাশ নিতুর গায়ে হাত দিয়ে চমকে ওঠে। দ্রুত ওকে নিজের কাছে টেনে এনে এক প্রকার জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হলো নিতু, তোমার কি জ্বর আসছে? ইয়া আল্লাহ, দেখি দেখি বলনি কেন? নিতুর আসলেই প্রচণ্ড জ্বর এসেছে। নিতু কাঁপছে। এই মুহূর্তে আকাশ কি বলছে ওর বোধে আসছে না। নিতু মনে হচ্ছে সে মুহূর্তে মারা যাবে। নিতু দেখলো ওকে নেওয়ার জন্য একজন পুরুষ আর মহিলা দাঁড়িয়ে আছে। বোধহয় ওর মা বাবা হবে। নিতু বিড়বিড় করে, মা, ও মা গো, তোমরা এলে? নিয়ে যাবে এবার আমাকে? আমার আর সহ্য হচ্ছে না মা, আমি থাকলে সবার কষ্ট। আমি চাই না, নিয়ে যাও। কি বললে নেবে আমাকে? আমি জানি তুমি আমার কষ্ট বুঝবে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। মেয়েটার জ্বরের কারণে প্রলাপ বকছে। ইস, এত রাতে সবাইকে ডাকবে? তাছাড়া কাল বিয়ে, বাইরে অনেক মানুষ, তাই সবাই আগামীকালের আয়োজনেই ব্যস্ত। বাবা মাকে কি ডাকবে? আকাশ দ্রুত থার্মোমিটারটা এনে জ্বর মাপে। ওরে বাবারে, 104 ডিগ্রি জ্বর। মেয়েটার সহ্য শক্তি আছে করা। সারাদিন এসব নিয়ে ঠাই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে। আকাশ নিতুকে ওঠায়, কোনো মতে একটু খায়, তারপরে একটা জ্বরের ওষুধ খাওয়ায়। কিন্তু আবারও পোলাপ বকতে বকতে ঘুমিয়ে পড়ে। আকাশ ওর দিকে তাকিয়ে কেঁদে ফেলে। মেয়েটাকে হাসি খুশি দেখলেই ওর ভালো লাগে। আকাশ ভাবে, কোথাকার কোন মেয়ে তার কত আপন হয়ে গেল। সে এখন জানে নিতুকে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না, নিতুর কিছু হতে দেবে না। আকাশ নিতুকে বুকের সাথে মিশিয়ে কপালে চুমু খেতে খেতে বলে, এই পরি, তুমি আমার আকাশে উঠবে, তোমার কিছুই হবে না, আমি হতে দেব না। তোমার কিছু হলে যে এই আকাশটাই হারিয়ে যাবে। জানালা দিয়ে সুচ্ছির সব দেখছিল আর শুনছিল। সুচ্ছির কষ্ট লাগলো, রাগ হলো, মনে মনে বলল, মেয়েটা না অসুখ, মরে গেলেই বেশ হতো। ওর আকাশকেও অন্তত পেত। সুচ্ছি চলে যায়। আকাশ নিতুকে জড়িয়ে ধরে ঘুমায়। পরের দিন সকালে নিতুর ঘুম ভাঙে। তখন ভোর 5টা হবে। আকাশ ওকে জড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে। নিতু মনে মনে লজ্জা পায়। ছি, ওর শ্বশুর শাশুড়ি কি বলবে? সবাই নিশ্চয়ই কাজ করছে, সারা রাত জেগেছে, আর ওরা দুজন দরজায় খিল দিয়ে ঘুমিয়েছে। নিজের এখন জ্বর নেই, শরীর ঠিক তবে দুর্বল। একটু পরপর কাশি আসছে। নিতুর সরতেই আকাশ নড়ছে বসে। চোখ মেলে নিতুর দিকে তাকিয়ে বলে, এই কি অবস্থা তোমার এখন? কি অবস্থা মানে? রাতে জ্বর আসছিল, কি সব বলছিলে? কই না তো, এখন তো ভালোই। ও আচ্ছা, তোমার তাহলে মনেই নাই। যাক, এটা ভালো, অসুখের কথা মনে না থাকাটা বেটার। চলো বাইরে যাই, সবাই নিশ্চয়ই মজা করবে এখন আমাদের নিয়ে। নিতু আর আকাশ বাহিরে নামলো। দেখলো সবাই কাজ করছে। একপাশে বাবুচিরা রান্না করছে। এক একজন এক এক কাজ করছে। নিতুকে আসতে দেখে সুচ্ছি এগিয়ে এলো। কি মহারানী, ঘুম ভাঙলো? এত কাজ পড়ে আছে, বাড়ির বউ, একমাত্র বউ, এমন লাপাত্তা হলে হবে? না, আসলে শরীরটা একটু। ওটা তো আসার পর থেকেই শুনছি। তুমি আমার উপর রেগে আছো সুশ্রী? কেন বলো তো? কিভাবে জানি কথা বলছো। আর বিশ্বাস করো, গতকাল আমি আন্টিকে হার্ট করতে চাইনি। আন্টি রেগে গিয়ে, আসলে আমি বুঝতে পারছি আমি তোমার আকাশকে কেড়ে নিলাম। তোমার মা বাবা কষ্ট পেয়ে চলে গেল বিয়ে থেকে, তাই তোমার আমার উপর রাগ করাটা স্বাভাবিক। কিন্তু বোন, আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না। মানে? মানে তোমার আকাশকে তুমি পেয়ে যাবে। মানে কি? তুমি চলে যাবে? নিতু এদিক সেদিক তাকায়। তারপর সুচ্ছির কানে কানে ফিসফিস করে বলে, বেশি না, আর মেবি 8-10 দিন, তারপর আমি মারা যাব, মানে চলে যাব। দেন ও তোমার এই কটা দিন আমার একটু সহ্য করো। সুচ্ছি এই কথা শুনে অবাক হয়ে যায়। বলে কি মেয়েটা? এভাবে কেউ বলে? নিতু চলে যায়। সুচ্ছি বুকের ভেতর একটু মুচু দেয়। সুচ্ছি কি স্বার্থপর হয়ে গেল? ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। স্মৃতিকে নিয়ে যাওয়া হচ্ছে। স্মৃতি দৌড়ে এসে নিতুকে জড়িয়ে ধরে। তারপর কেঁদে কেঁদে বলে, ভাবি তুমি এত ভালো কেন? তোমাকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না। বোকা মেয়ে, সবারই যেতে হয়, কাদার কি আছে? যাও চোখ মোছো, আর তুমি তো আবার আসবেই। কান্না করা লাগে? স্মৃতিকে নিয়ে যাওয়া হয়। সেদিন রাতে স্মৃতি চলে যাওয়ার পর সবার খুব মন খারাপ হয়ে যায়। পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। স্মৃতির মা বসে বসে কান্না করছিল। নিতু তো সবাইকে খাওয়ানোর খুব চেষ্টা করে, কিন্তু কেউই খায় না। কিছুক্ষণ পর হঠাৎ করে আকাশের বাবার একটা কল আসে।
আকাশের বাবাকে ইমার্জেন্সি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আকাশের বাবা সবাইকে বলে চলে যায়। এদিকে নিতু তো ভাবে আজ ওর শাশুড়ি একা, মেয়ের জন্য নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। আজকের রাতটা বরং নিতু ওনার কাছে থাকবে। নিতু আকাশের কাছে যায়। মন খারাপ আকাশ? তুমি এসেছো? হ্যাঁ, একটু তো মন খারাপ হবেই, আমাদের বাড়ির ছোট মেয়ে। মায়েরও ভীষণ মন খারাপ। আমি ভাবছি আজকের রাতটা মায়ের কাছেই থাকবো, বাবাও নেই। কি বলো? আকাশ অবাক হয়ে যায়। কি বলো, তোমার তো শরীর অসুস্থ, তুমি আবার কি করে আরেকজনের খেয়াল রাখবে? তোমার জ্বর আসে। ওটা কোনো ব্যাপার না, আমি সামলে নেব। আমি জানি তোমার খাবারটা এখানে রেখে দিয়েছি, কষ্ট করে খেয়ে নিও। আজকে মাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি কিনা। নিতু চলে যায়। আকাশ মনে মনে হাসছে, অনেক ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছে যে কিনা তার পুরো পরিবারের প্রতি খেয়াল রাখে। নিতুকে দেখে ওর শাশুড়ি ঘুমিয়েছে। নিতু তাকে উঠিয়ে জোর করে খাবার খাওয়ায়। শাশুড়ি ওকে জোরে আদর করে দেয়। রাত 2টো বাজে। নিতু বসে বসে ওর শ্বশুরের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ওর শ্বশুর আসে। নিতু দরজা খুলে শ্বশুরের প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেয়। অবাক হয়ে বলে, তুমি এখনো ঘুমাওনি? না বাবা, আপনি এখানে আসেননি। মা তো অসুস্থ হয়ে পড়েছে সিথির কথা ভেবে। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আপনার দরজাটা কে খুলবে? আর এই যে এই প্রয়োজনের জিনিসগুলো কে দেবে? আকাশের বাবা নিতুকে জড়িয়ে ধরে আর দোয়া করে দেয়। তুই অনেক বছর বেঁচে থাক মা, আরও বেশি বেঁচে থাক। তোর মতো ভালো মানুষের বেঁচে থাকা প্রয়োজন আছে। নিতু আকাশের বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, কারণ ও জানে ও আর বেশিক্ষণ নেই। নিতুর শ্বশুর রুমে গেলে নিতু এবার আকাশের রুমে চলে যায়। আকাশ ঘুমোচ্ছে। নিতু আর আকাশকে জাগায় না, ওকে জড়িয়ে ধরে। আকাশও ঘুমের তালে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে নিতুর খুব কাশি পারে, রক্তবমি শুরু হয়ে যায়। আকাশ তাকিয়ে দেখে নিতু রক্তবমি করছে। মা বাবা তোমরা কই গেলে? তাড়াতাড়ি এসে দেখো, নিতু তো কেমন যেন করছে। আকাশের চিৎকার শুনে আকাশের বাবা মা দৌড়ে আসে। কি হয়েছে? একই নিতুর এই অবস্থা হলো কি করে? জানি না বাবা, ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে। নিতুর তখন খুব কষ্ট হচ্ছিল, তবুও নিতু হাত দিয়ে কিছু একটা ইশারা করার চেষ্টা করে। সবাই বুঝতে পারে নিতু সুশ্রীকে ডাকছে। আকাশ সুশ্রীকে জোরে জোরে ডাকতে শুরু করে। সুশ্রী বাইরে বেরিয়ে আসে। এরকম অবস্থা দেখে সুশ্রীর অবাক হয়ে যায়। শেষে মনে মনে ভয় পেয়ে যায়, মেয়েটার কিছু হয়ে যাবে না তো? এর জন্য কি মেয়েটা বলেছিল সে আর বেশি দিন বাঁচবে না, তার আর আকাশের মাঝে কাটা হবে না? সে দৌড়ে নিতুর কাছে যায়। নিতু তখন সুশ্রীর হাত ধরে আকাশের হাতে দিয়ে বলে, আমি হয়তো আর বাঁচবো না, হয়তো আজ আমাদের সবার সাথে আমার শেষ দেখা। আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে সত্যি। আমি জানি সব সময় সবাই তোমাকে ভিলেন ভেবেছে, কিন্তু সবাই জানে না যে সুশ্রী নামের মেয়েটা আকাশকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। ঠকে গিয়েও ও একদম নীরবে ভালোবেসে গেছে। আমি সব দেখেছি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমি চলে যাওয়ার পর আকাশকে তুমি আগলে রেখো। এত বেশি ভালোবাসো যাতে আকাশ আমাকে ভুলে যায়। নিতুর কথা শুনে আকাশ হু হু করে কেঁদে ওঠে। আকাশের বাবা মার মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই মেয়েটা তাদের এত যত্ন করে, তাকে তারা কোনো মতেই হারাতে চায় না। তার যে এই কয়দিনে মেয়েটাকে অনেক আপন করে ফেলেছে। সুচি ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, এই মেয়ে, তুমি নিজেকে অনেক মহান মনে করো তাই না? সব সময় শুধু বড় বড় লেকচার দাও, কিন্তু তুমি জেনে রাখো তোমার কিচ্ছু হবে না। আর এইবার তুমি নয়, আমি মহান হব। নিতু অজ্ঞান হয়ে পড়ে যায়। ওকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার এসে জানায় ওর অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে দোয়া আর আল্লাহর মিরাক্কেল করে দেখাতে পারে। সবাই নামাজ পড়ে কান্নাকাটি শুরু করে। সুচি একবার এসে ওকে চুপি চুপি দেখে যায়, তারপর চোখ মুছে চলে যায়। প্রায় 2 ঘন্টা পর নিতুর জ্ঞান ফিরে। নিতু জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে বেডে দেখতে পায়। নিতু অবাক হয়ে যায়, সে এখনও বেঁচে আছে কি করে? ডাক্তাররা সবাইকে জানালে সবাই ভেতরে দৌড়ে আসে। আকাশ নিতুকে জড়িয়ে ধরে। আকাশের বাবা মা নিতুর মাথায় হাত বুলিয়ে দেয়। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি, তবে আমাদের ভালোবাসার এত জোর যে তোমাকে আবারও ফিরে আসতে হয়েছে। এবার আর তোমাকে কোথাও যেতে দেব না। আমিও বিশ্বাস করতে পারছি না। আল্লাহর কাছে শুকরিয়া। এমন সময় সেখানে একজন ডাক্তার আসে। একটু মন খারাপ করে বলে, উনার জ্ঞান ফিরেছে, তবে উনি কিন্তু পুরোপুরি বিপদমুগ্ধ নন। উনি যে কোনো দিন।
এই কথা বলে ডাক্তার মাথা নিচু করে। আমি জানি ডাক্তার, আপনি কি বলবেন। সমস্যা নেই, যে কটা দিন আছে আমাদের সাথে বেঁচে থাকবে। নিতু বুঝতে পারে ও হয়তো এই যাত্রায় বেঁচে গিয়েছে, তবে ওর উপর থেকে বিপদ যায়নি। যে কোনো দিন ও চলে যেতে পারে। চারপাশে তাকিয়ে হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা, সবাইকে দেখছি, সুশ্রীকে কেন দেখছি না? সুশ্বরী চলে গেছে, আর যাবার সময় এই লেটারটা তোমাকে দিতে বলেছে। নিতু চিঠিটা পড়ে, তাতে লেখা ছিল, প্রিয় নিতু, যখন তুমি আমার এই চিঠিটা পড়বে ততক্ষণে আমি সেখান থেকে চলে এসেছি। তোমার এই কঠিন সময়টায় আমি তোমার সাথে থাকতে পারিনি, তবে আমি তোমার সাপোর্ট করার চেষ্টা করেছি। যে সেটা কিভাবে জানো? আকাশকে ফিরিয়ে দিয়ে। তুমি সুস্থ হবার পরে আমি হসপিটাল থেকে বেরিয়েছি। আমি জেনে এসেছি তুমি এখন কিছুটা সংক্রমণ মুক্ত, তবে ডক্টররা এখনো বলেননি তুমি ঠিক কতদিন বাঁচবে। তবে যতদিনই বাঁচো না কেন, আমি চাই সেটা কটা দিন তুমি আর আকাশ একসাথে বাঁচো। আরে এটা ভেবো না তুমি চলে যাওয়ার পর আমি আকাশের জীবনে আবারও ফিরবো। আমি চাই আকাশ তোমাকে হারানোর স্মৃতিগুলো নিয়ে বাকি জীবন বেঁচে থাকুক। তোমাদের ভালোবাসার মাঝে আমি আর কাটা হতে চাই না। যে কটা দিন আছে খুব ভালো থেকো। ইতি তোমার অপ্রিয় সুশ্রী। চিঠিটা পড়ে নিতুর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সুচি কোনোদিন জানতে পারল না সুচি তার অপ্রিয় নয়, প্রিয় কেউ। সত্যি মেয়েটা আজ নিজেকে মহান করে ওকে ছোট করে দিয়ে চলে গেল। মেয়েটা হেরে কেউ জিতে গেল। নিতুর চোখ মুছে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, চিন্তা করো না, তোমার আমানত আমি রাখলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার আকাশের সাথেই থাকবো, এমনকি মৃত্যুর পরেও ছেড়ে যাব না। নিতু আকাশকে জড়িয়ে ধরে মুচকি হাসি দেয়। আকাশও নিতুকে জড়িয়ে ধরে।